সালামু আলাইকুম এইচএসসি 27, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? সবাইকে ইকোনমিক্সের মাস্টার ক্লাসে স্বাগতম। আমি যেমনটা তোমাদেরকে অ্যানাউন্সমেন্টে বলেছিলাম, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপরে বেশ কিছু সিকিউ সলভ করবো, অর্থাৎ বোর্ডে এসছে এরকম বেশ কিছু সিকিউ সলভ করবো। এখন তোমাদের কোশ্চেন, ভাই ফ্রি ক্লাস দিলেন, সেকেন্ড চ্যাপ্টারের কেন আজকে সিকিউ সলভ করাচ্ছেন? এটার কারণ হলো, এর আগে দুইটা ক্লাসে আমি তোমাদের এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপর একটা আংশিক ক্লাস নিয়েছিলাম। ফ্রি ক্লাসে তো আসলে ফুল চ্যাপ্টার নিয়ে ফেলা সম্ভব না। এর বাইরেও আমি অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা অলরেডি তোমাদের কলেজে বা নিজে নিজে তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শেষ করে ফেলেছো। সো ইটস টাইম ফর প্র্যাকটিস, তোমাদের বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো ওই ধারণাটা দেওয়ার জন্যই আজকে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে এসেছি। তো কি অবস্থা সব? আচ্ছা, হুমায়রা সালাম দিয়েছো, বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত সুলতানা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছো, কেমন আছো তোমরা? আমাকে কমেন্টে জানাও তোমাদের পড়াশোনা কেমন চলছে এবং কার ফার্স্ট টার্ম পরীক্ষা বা মিড টার্ম পরীক্ষা যেটাই বলো না কেন, কার পরীক্ষা কবে, নাকি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো? আচ্ছা, সুমা বলেছো যে ভাইয়া আমি আছি পেইড ব্যাচের। ওকে, ভেরি গুড। পেইড ব্যাচে তো অলরেডি আমরা সিকিউ সলভ ক্লাস নিয়ে ফেলেছি। সো তোমার জন্য আর তেমন কোনো সমস্যা হবে না। স্বর্ণ বলেছো যে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোমা বলছে যে ভাইয়া প্লিজ এমসিকিউ করেন। দেখা যাক, সিকিউ আমরা কিছু করে দেন, এমসিকিউ যদি সময় পাই তাহলে করা যাবে। উম্মে সাদিয়া সালাম দিয়েছো, সাদিয়া ফ্রেন্দিনা সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবিদা, আমি আদিবা, ইয়েস আদিবা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, নাজমুন নাহার বলেছো 25 জানুয়ারি থেকে এক্সাম। ইয়েস, এই এক্সামে কিন্তু তোমাদের টেস্টটা হয়ে যাবে যে তোমরা কি অবস্থাতে আছো। সো রিয়েলিটি চেকের জন্য এক্সাম গুলা অ্যাটেন্ড করো, হয় অনেক ভালো হবে অথবা দেখবা মানে তোমার এক্সাম হলে গিয়ে খুবই একা লাগতেছে। এক্সাম হল একটা নিষ্ঠুর জায়গা। তোমাদের এমন অভিজ্ঞতা হয়েছে কিনা জানি না, তুমি কোশ্চেন পাওয়ার পর দেখতেছো তেমন কিছুই কমন নাই, মানে তুমি লিখতে পারতেছো না, কিন্তু পিন ড্রপ সাইলেন্স, সবাই লিখতেছে, মনে হয় দুনিয়াতে আমার কেউ নাই। এবং এইসব ক্ষেত্রে যেটা হয়, টিচাররা দ্রুত খাতা জমা দিতে দেয় না। অনেক টিচার আছে একদম শেষ বেল পর্যন্ত বসায় রাখে, এমন এটা রাখা উচিত। এটা আসলে স্টুডেন্টদের একটা শাস্তি। সে যে পারে না, হ্যাঁ, মানে তার যে পড়া উচিত, সে যে অসহায় ফিল করতেছে, এইটা তার ওই এক্সাম হলে বসে ফিল করা উচিত। হ্যাঁ, আমি নিজেও ঢাকা কমার্স কলেজে টিচার হিসেবে কাজ করেছি। তো আমি ওখানে এক্সাম হলে এই কাজটা করতাম। মানে স্টুডেন্ট খাতা জমা দিয়ে চলে যেতে চাচ্ছে হয়তো 10 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টার মাথায়, কিন্তু পরীক্ষা 3 ঘন্টার, আমি ওকে 3 ঘন্টাই বসায় রাখতাম। আচ্ছা, নাজমুন নাহার বলেছো ভাইয়া আপনারা আছেন আর টেনশন নাই। আচ্ছা, দেখা যাক তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারি। তোমাদের জন্য দোয়া শুভকামনা থাকবে, আমার জন্য 10 মিনিট স্কুলের জন্য তোমাদের সাপোর্ট দোয়া এটা যেন থাকে। সো আমরা অপেক্ষা করছিলাম সবাইকে জয়েন হওয়ার জন্য, তো চলো আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথম একটা বেসিক আইডিয়া দেই যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, আমি সবসময় বলি মানে এইচএসসি ইকোনমিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা আবার প্রথম দিকে বলো সবচেয়ে কঠিন অধ্যায়, কিন্তু না, এটা আসলে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভালো মার্কস তোলা যায় এখান থেকে। তিনটা তোমাদের প্রথম পত্রের পরীক্ষায় 100 মার্কসের যে 70 মার্কসের সিকিউ হবে, সেই সিকিউ এর ফুল 3 সেট কোশ্চেন তোমরা কমন পাবা, তার মানে 30 মার্কস। এবং এই 30 মার্কসের মধ্যে তোমাদের চাইলে 27 থেকে 29 মার্কসের মতো তোমাদের এটা তোমাদের পাওয়া সম্ভব, যেটা অন্য কোনো চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে পাওয়া সম্ভব না। এবং 5 থেকে 7টা তোমাদের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে থাকবে। সো মোরলেস 35 মার্কসের একটা ব্যাপার। এবং তোমাদের আমি একটু বলে দিই কোশ্চেন গুলা কোন কোন এরিয়া থেকে হবে। উপযোগ থেকে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তার মানে তোমার কি পড়তে হবে? উপযোগ, প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই জিনিসগুলা যদি পড়ে ফেলতে পারো, এবং কিছু ছকে বক্স বক্স দেওয়া থাকে, যে এই প্রশ্নটা খুবই ক্লাসিক কোশ্চেন, আমি সবসময় করাই, কারণ ওইটা মানে ওই টাইপের কোশ্চেনই আসে, কম মানে কমায় বাড়ায়। সো মানে উপযোগ থেকে তোমার একটা কোশ্চেন আসবে। এরপরে তোমার চাহিদা থেকে একটা কোশ্চেন আসবে। চাহিদা কেমন? ধরো তোমার একটা চাহিদা সমীকরণ দিয়ে চাহিদা রেখা আঁকতে বললো গতে, অথবা একটা যোগান সমীকরণ দিয়ে যোগান রেখা আঁকতে বললো, অথবা গতে ঢাল আসতে পারে, চাহিদা রেখার ঢাল বা যোগান রেখার ঢাল, হ্যাঁ, অথবা চাহিদার নির্ধারক মিলাই টিলাই এরকম কিছু কোশ্চেন, অথবা চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ, এইগুলা দিয়ে একটা কোশ্চেন আসবে। বা যোগান অথবা যোগান বিধির ব্যতিক্রম, যোগান রেখার ব্যতিক্রম, মানে যোগান রেখাই তো
মূলত যোগান বিধি থেকে আসছে। সো মানে চাহিদা বিধি, যোগান বিধি, চাহিদা বিধির ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম, তারপরে তোমার চাহিদার একটা সংকোচন সম্প্রসারণ, মানে চাহিদার যোগানের এই এরিয়াটুকু মিলে আর এক সেট কোশ্চেন হবে, ফুল সেট। থার্ড আর একটা সেট কোশ্চেন কোথা থেকে হবে, যেটা হতে পারে তোমার স্থিতিস্থাপকতা থেকে। চাহিদার মানে তোমার স্থিতিস্থাপকতা তো মূলত আমরা তিন প্রকার পড়েছি, হ্যাঁ, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আর আড়াআড়ি স্থিতিস্থাপকতা। সো স্থিতিস্থাপকতা থেকে ধরো একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। আর এইদিকে তোমার কি, এইদিকে তোমার হচ্ছে বাজার ভারসাম্য মাস্ট, এখান থেকে একটা কোশ্চেন আসবে। সেখানে দুটি ইকুয়েশন দিয়ে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, অথবা একটা ছক দেওয়া থাকলো, সেই ছকে বললো চাহিদা রেখা যোগান রেখা একে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো বা ভারসাম্য বিন্দু দেখাও। এবং ওইটারই ঘতে কি বলবে, ওই তোমার বাজার ভারসাম্যের ঘতেই বলবে যে যদি সরকার দাম 5 টাকা নির্ধারণ, ধরো ভারসাম্য দাম আসছিল 4 টাকা, দাম 5 টাকা নির্ধারণ করলে বাজার ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। অথবা বললো যে ধরো কোন একটা ইয়েতে মানে কোন একটা জিনিসের বিজ্ঞাপন যদি আমি কোনো তারকাকে দিয়ে করাই, ধরো শাহরুখ খানকে দিয়ে যদি বিজ্ঞাপন করানো হয়, তাহলে এটা বাজার ভারসাম্যে কেমন পরিবর্তন হবে। সো এটা হচ্ছে ভারসাম্য। তো তাহলে আমি দেখো 4টা সেগমেন্ট করলাম, একটা হচ্ছে উপযোগ, একটা হচ্ছে চাহিদা বিধি, যোগান বিধি, তারপর চাহিদা বিধির ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম, চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ, এই এরিয়াটুকু হচ্ছে একটা সেগমেন্ট, স্থিতিস্থাপকতার একটা সেগমেন্ট, আর বাজার ভারসাম্য। এই 4টা সেগমেন্ট থেকে যে কোনো 3টা কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি তোমাদের একটা ম্যাপিং। তো চলো আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, কোশ্চেনের আগে আমি তোমাদের একটা জিনিস একটু বলি, একটা জিনিস দেখায় দেই। সেটা হচ্ছে তোমরা তো অলরেডি জানো যে 10 মিনিট স্কুল এইচএসসি 27 এর জন্য অনলাইন ব্যাচ চালু করেছে, এবং এটা মানে মোটামুটি আমাদের অলমোস্ট 2 মাসের মতো ক্লাস হয়ে গেছে। 2 মাসের, হ্যাঁ মানে 2 মাসের কিছু কম হবে, মানে এরকম একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম কিন্তু ক্লাস হয়ে গেছে। তো কিন্তু তোমরা চাইলে এই অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কেন? কারণ যেই কয়টা ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডেড ভার্সন তোমরা ওই যখন কোর্স কিনবা তখন তোমরা অ্যাপে পেয়ে যাবা। এবং ওই চ্যাপ্টারগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকলে প্রত্যেক শুক্রবারে তোমাদের কিউএনএ সেশন, কোশ্চেন এন্ড আনসার সেশন হয়। আজকেও ছিল, আজকে তোমাদের কাইব ভাইয়া ক্লাসটা নিয়েছে। সো তোমাদের যদি প্রিভিয়াস চ্যাপ্টার নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে তোমরা সরাসরি জুম সেশনে, কোশ্চেন এন্ড আনসার সেশনে সরাসরি জুমে টিচারদেরকে বা আমি থাকবো অথবা কাইব থাকবে, সরাসরি কোশ্চেন করতে পারবা। এই আলোচনাটা যে জন্য করলাম, ওখানে আমরা কিভাবে পড়াই, ওইখানে তুমি তো এই যে স্লাইড দেখলা, যে স্লাইডটা দেখানো ছিল এরকম স্লাইডে আমরা ক্লাসে পড়াই, এবং এই দাগানো স্লাইড কিন্তু ক্লাসের পর পর তোমরা পেয়ে যাও। এর বাইরেও প্রত্যেক চ্যাপ্টারের উপর তোমাদেরকে হ্যান্ড আউট বা নোট প্রদান করা হয়, সেই নোটেরই একটা নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা একটু, যেহেতু আমাদের ক্লাসরুমটা ব্ল্যাক, সো এই শীটটা ব্ল্যাক করে নেওয়া হয়েছে, কিন্তু শীটটা কিন্তু মূলত এটা একটা পিডিএফ, এটা একটা পিডিএফ। এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়, তোমাদের ইন্টারফেস যেটা অ্যাপ থাকবে সেখানে চলে যায়। তো এটা কিন্তু আমার ক্লাস জন্য ব্ল্যাক করে নেওয়া হয়েছে, মূলত এটা হোয়াইট। তো এইখানে দেখো কিভাবে মানে এটাকে ডিজাইন করা হয়েছে। দেখো এটাকে কিভাবে ডিজাইন করা হয়েছে। এইখানে প্রথমে তোমাদের মানে এই চ্যাপ্টারে কি কি টপিক আছে, কয়টা টপিক আছে, সেই জিনিসগুলো দেওয়া আছে। এরপরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, যে ধরো 16 সালে ঢাকা বোর্ডে এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসছিল, 2টা। 17 সালে ঢাকা বোর্ডে কয়টা আসছিল, 21 সালে কয়টা আসছে, 23 সালে কয়টা আসছে, এরকম একটা ডিস্ট্রিবিউশন দেখানো আছে। দেখো ময়মনসিংহ বোর্ডে তোমার 2021 সালে এই চ্যাপ্টার থেকে আসছে 4টা কোশ্চেন, দিনাজপুর বোর্ডেও আসছে 4টা, বরিশালে 3টা, তার তোমার 21 সালে আসছে, 19 সালে 3টা আসছে। তো কম বেশি গড়ে 3টা করে কোশ্চেন এই অধ্যায় থেকে থাকে। সো এখানে একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের একটা সেগমেন্ট দেওয়া থাকে। এরপরে এই চ্যাপ্টারের একটা মৌলিক আলোচনা তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে, একটা বেসিক আলোচনা, যে ধরো উপযোগ কাকে বলে, হ্যাঁ। তো তারপরে তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, একটা থিওরিটিক্যাল একদম জিস্ট নিয়ে জিস্টগুলা নিয়ে তোমাদের এখানে একটা আলোচনা করা থাকে। এই দেখো পরিমাণগত উপযোগ, তারপরে তোমার পরিমাণগত উপযোগ, পর্যায়গত উপযোগের পার্থক্য, হ্যাঁ, প্রান্তিক উপযোগ, এই ব্যাপারগুলা মানে একদম বেসিক আইডিয়াগুলা তোমাদের এইখানে আলোচনা করা থাকে। এই আলোচনা যখন শেষ হয়ে যায়, এগুলো সব থিওরিটিক্যাল আলোচনা, দেখো তোমাদের চ্যাপ্টারের একদম
সব এই যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করা আছে। এই থিওরিটিক্যাল আলোচনাগুলো করার শেষে এখানে আবার তোমাদের প্র্যাকটিস কোশ্চেন দেওয়া থাকবে, সিকিউ এবং এমসিকিউ, যেগুলো বোর্ডে আসার মতো এরকম। তোমরা এটা পিডিএফ আকারে পেয়ে যাবা, চাইলে তোমরা তোমাদের ল্যাপটপ ফোনেও পড়তে পারো, আবার চাইলে এগুলা তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, নুসরাত সুলতানা বলছো যে ভাই আমি পেইড ব্যাচের আমি কি ক্লাসটা করব? তুমি চাইলে করতে পারো। পেইড ব্যাচে যদি তোমাদের অলরেডি আমি সলভ ক্লাস করিয়েছি, সেটা দুইটাই করে থাকো, তাহলে এটা না করলেও চলবে। এখানে এক্সট্রা মানে পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো আজকের ক্লাসে, এদের জন্য আমি যেটা বলবো, কিছু হয়তো এমসিকিউ সলভ করাতে পারি, সো সেইটা তোমাদের জন্য হয়তো হেল্প হবে। এরপরে এখানে দেখো কিছু বেসিক এমসিকিউ এর কিছু থিওরিটিক্যাল আলোচনা এখানে করা আছে। যেমন ধরো কেমন, এখানে ধ্রুবক কাকে বলে বা ধ্রুবকের আচরণ কেমন। এই যে রাশির মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। একটি অপেক্ষকের স্বাধীন চলক থাকে এক বা একাধিক, এরকম বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো তোমাদের এমসিকিউ এর জন্য দরকার হবে। সেইগুলো তোমাদের একটা সাম আপ করে কিন্তু এটার মধ্যে দেয়া আছে, ঠিক আছে? তো এরপরে দেখো এখানে কিছু সাজেশনও তোমাদের দেওয়া আছে, যে ক এর জন্য কিছু সাজেশন তোমাদের দেওয়া আছে। এই যে দেখো কোশ্চেন প্রত্যেকটা শীটের মধ্যে চমৎকার করে এই ধরনের শীটগুলা তোমাদের জন্য গোছানো আছে। তারপরে দেখো এই যে খ এর জন্য তোমাদের বেশ কিছু সাজেশন এরকম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। এরপরে তোমাদের এই যে এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? এমসিকিউ এবং এগুলার সলভ দেওয়া আছে। আমরা সরাসরি সিকিউ তে চলে যাই। আচ্ছা, এই যে দেখো এখান থেকে তোমাদের মূলত সিকিউ শুরু, ঠিক আছে? এটা একটা ক্লাসিক কেস কোশ্চেন, আমি এটা সবসময় তোমাদেরকে করাই। তোমরা বারবার করতে করতে বিরক্ত হয়ে গেলেও করাবো, কারণ আমি জানি এই কোশ্চেনটা সলভ করলে তোমাদের মানে এই কোশ্চেনটা যদি তোমরা বুঝে সলভ করো, ঢাকা বোর্ড 23-এ আসছিল, তাহলে উপযোগ থেকে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, এখন নিশ্চয়ই ঝাপসা দেখা যাচ্ছে না, তখন ঝাপসা দেখা যাচ্ছিল কারণ আমি জুম করি নাই, এখন তোমাদের মোটামুটি জুম করে দিয়েছি। সো এখন ক্লিয়ার দেখা যাওয়ার কথা। দেখো এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ? সমস্যা নাই, আমরা এটা তোমাদেরকে পাওয়ার পয়েন্টেও করাবো একটু পরে বেশ কিছু কোশ্চেন, তখন তোমরা আরো ক্লিয়ার দেখতে পাবা, ঠিক আছে? দেখো এখন দেখা যাচ্ছে? আমাদের চেষ্টা করব। সময় জিজ্ঞেস করেছে ভাইয়া লাস্টে কি এমসিকিউ পড়াবেন? এমসিকিউ যদি সময় পাই, জানি না আসলে খুব বেশি সময় পাবো কিনা, তো যদি সময় পাই তাহলে করব। তো যাই হোক, তো চলো আমরা পড়াশোনাটা শুরু করি, অনেক কথা হলো, তো পড়াশোনা শুরু করি। দেখো এইটা প্রথমে যে কোশ্চেনটা আছে, এইটা হচ্ছে উপযোগ টপিক থেকে নেওয়া হয়েছে। তো এইটার পরিবর্তক দ্রব্য কি, তারপরে তোমার স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন, এগুলো তো তোমরা জানো। যে প্রথমত চাহিদা রেখা ডান দিকে কেন নিম্নগামী হয়? তিনটা কারণে, মূলত তিনটা কারণ। একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে, তারপর কি, তারপরে তোমার হচ্ছে আয় প্রভাব, আর হচ্ছে পরিবর্তক প্রভাব। তো এইটা তোমরা, এটা তোমাদেরকে একটু মানে তোমাদের এই ব্যাপারটা নিয়ে অনেকের ক্লিয়ার ধারণা নাই, আমি তোমাদের একটু এটা নিয়ে ক্লিয়ার ধারণা দিয়ে দেই, ঠিক আছে? যে তোমাদের চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়, এটা একটা থিওরি তোমাদের পড়াই দেয়, এটা খতে যেহেতু আছে তোমাদের জন্য একটু হেল্প হোক, মানে যারা নন পেইড ব্যাচের স্টুডেন্ট আছো। আমি এটা পেইড ব্যাচে একবার দেখিয়েছিলাম।
তো 1 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির জন্য তোমার চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। কেমন? এটার ব্যাখ্যা তোমরা বই থেকে পড়ে নিও। যেই ভেতরের থিওরিটিক্যাল আলোচনা, আমি তোমাদের একটু এটা ব্যাখ্যা করে বোঝাই দিই। ঘটনাটা কি হয়, এই তো একটা চাহিদা রেখা, এই তো একটা চাহিদা রেখা। তো দেখো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি অনুযায়ী কি জানি, যে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে একটা দ্রব্যের যদি বিভিন্ন একক ভোগ করতে থাকি তাহলে প্রান্তিক উপযোগ মানে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। মানে প্রান্তিক উপযোগ আসলে আমাদের কমতে থাকে। অর্থাৎ আমি যদি পর পর 3 গ্লাস পানি খাই, প্রথম গ্লাস পানির জন্য আমি যেই তৃপ্তি বা উপযোগ পাবো, দ্বিতীয় গ্লাসের জন্য আমি তার চেয়ে কম উপযোগ পাবো। এটাই তো। তো এইটাই বলতেছে যে প্রান্তিক উপযোগ কমতে থাকে। তো এটার মিনিং হলো আমার কাছে প্রথম গ্লাস পানি যত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় গ্লাস পানি তার চেয়ে কম গুরুত্বপূর্ণ, তৃতীয় গ্লাস পানি আমার জন্য তার চেয়ে আরো কম গুরুত্বপূর্ণ। তাহলে ঘটনাটা কি হয়, তার মানে আমি ধরো এখন পানি কিনে খেতে চাই, প্রথম গ্লাস পানির জন্য আমি যত টাকা দিতে প্রস্তুত থাকবো বা ইচ্ছুক থাকবো, দ্বিতীয় গ্লাস পানির জন্য আমি তার চেয়ে কম টাকা দিব। তৃতীয় গ্লাস পানি আমি তখনই কিনবো যদি দাম আরো কমে। তার মানে যেহেতু 3 গ্লাস পানি আমার সামনে থাকলে প্রথম গ্লাস পানির থেকে আমি সবচেয়ে বেশি উপযোগ পাই, এই জন্য ওইটার জন্য আমি বেশি টাকা ব্যয় করতে চাই। দ্বিতীয় গ্লাস পানির জন্য আমি তার চেয়ে কম টাকা ব্যয় করতে চাই, কারণ উপযোগ কমতেছে। তৃতীয় গ্লাস পানির জন্য আমি আরো কম টাকা ব্যয় করতে চাই। তো এইটা আসলে অনেক সময় আমাদের মানে বইয়ে দেওয়া থাকলে আমরা বুঝতে পারি না। তো দেখো, মনে করো এটা প্রথম গ্লাস পানি, প্রথম গ্লাস পানির জন্য আমি কত টাকা ব্যয় করতেছি, মনে করো 50 টাকা। দ্বিতীয় গ্লাস পানির জন্য আমি কত টাকা ব্যয় করতে ইচ্ছুক, ধরো 40। এই যে 3 নাম্বার গ্লাস পানির জন্য আমি হয়তো 25 টাকা ব্যয় করতেছি। তো দেখো এই যে এইটা দিয়ে বোঝা যাচ্ছে। তো তাহলে তোমাদের কি লিখবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা দিয়ে যে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়, তোমরা বলবা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা জানি যে সমজাতীয় দ্রব্য যদি আমরা ক্রমান্বয়ে ভোগ করতে থাকি তাহলে প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পায়। অর্থাৎ আমরা ভোগের একক বাড়াতে থাকি তাহলে আমাদের উপযোগ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। যেহেতু ভোগের একক বৃদ্ধির সাথে সাথে উপযোগ হ্রাস পেতে থাকে, এই কারণে আমরা প্রথম এককের জন্য যতটা অর্থ খরচ করতে প্রস্তুত থাকি, দ্বিতীয় এককের জন্য আমার তার চেয়ে কম অর্থ খরচ করতে আমরা প্রস্তুত থাকি। যার ফলে এই যে চাহিদার পরিমাণ এবং দাম একটা বিপরীতমুখী সম্পর্ক দেখা যায়, যার কারণে চাহিদা রেখা নিম্নগামী হয়। এটা হলো প্রথম ব্যাখ্যা। এরপরে আসো 2 নাম্বার কারণ কি, মানে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে আয় প্রভাব। আয় প্রভাব বা ইনকাম ইফেক্ট। বলা হচ্ছে কোন একজন মানে কোন একটা জিনিসের যদি দাম বেড়ে যায়, কোন একটা জিনিসের যদি দাম বেড়ে যায় তাহলে ব্যক্তির প্রকৃত আয় হ্রাস পায়। কোন একটা জিনিসের যদি দাম বেড়ে যায় তাহলে প্রকৃত আয় হ্রাস পায়। তো দাম বাড়া মানে প্রকৃত আয় হ্রাস পাওয়া, এটার মিনিং কি? প্রকৃত আয় মানে কি? প্রকৃত আয় মানে হচ্ছে, মানে ইনকাম কিন্তু 2 রকম, একটাকে বলা হচ্ছে নমিনাল ইনকাম আর একটাকে বলে রিয়েল ইনকাম। তো রিয়েল ইনকামটাই হচ্ছে প্রকৃত আয়। তো আমি ইন টার্মস অফ মানি মানে 500 টাকা বেতন পাই, এইটাকে বলা হচ্ছে নমিনাল ইনকাম। আর এই 500 টাকা দিয়ে আমি কি কি দ্রব্য কতটুকু কিনতে পারি, এইটাকে বলা হচ্ছে প্রকৃত আয় বা রিয়েল ইনকাম। তো ধরো 500 টাকা দিয়ে আমি 5 কেজি চাল কিনতে পারি, তার মানে আমার প্রকৃত আয় হচ্ছে 5 কেজি চাল। তো জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তাহলে মানুষের প্রকৃত আয় কমে না। ধরো আগে প্রতি কেজি চালের দাম ছিল 100 টাকা, তাহলে আমার 500 টাকা দিয়ে আমি কয় কেজি চাল কিনতে পারতাম? 5 কেজি চাল। তার মানে আমার প্রকৃত আয় ছিল 5 কেজি চাল। হঠাৎ করে 100 টাকার চাল এখন 250 টাকা হয়ে গেল কেজি, তাহলে 500 টাকা দিয়ে আমি কয় কেজি চাল কিনতে পারবো? 2 কেজি চাল। তার মানে দেখো এই যে জিনিসপত্রের দাম বাড়লে একজন ব্যক্তির প্রকৃত আয় কমে যায়। তো কি ঘটনা ঘটতেছে, যে জিনিসপত্রের দাম যদি বাড়ে তাহলে ব্যক্তির প্রকৃত আয় কমে যায়, অর্থাৎ ব্যক্তির ক্রয় ক্ষমতা কমে যায়, যার কারণে সে একই মানে দামে আগের চেয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করে। কেমন ঘটনা? ওই যে বললাম যে একজন ব্যক্তির ধরো আগে প্রকৃত আয় ছিল কত,
প্রকৃত আয় ছিল হচ্ছে তোমার এই যে মানে 500 ডিভাইডেড বাই প্রতি কেজি চালের দাম 100, এই 5 কেজি চাল। এখন প্রকৃত আয় কত হয়ে গেল এখান থেকে এসে, মনে করো চালের দাম বেড়ে 250 টাকা কেজি হয়ে গেছে, তাহলে এখন 2 কেজি চাল কিনতে পারে। তো তুমি তাহলে কি বলবা যে কোনো একজন মানে জিনিসপত্রের দাম বাড়লে একজন ব্যক্তির প্রকৃত আয় কমে যায়, যার কারণে প্রকৃত আয় যদি কমে যায় তাহলে তার ক্রয় ক্ষমতা কমে যায়, ফলে সে আগের তুলনায় কম জিনিস কেনে। এই যে দাম বাড়লো এবং সে আগের চাইতে কম জিনিসপত্র কিনতেছে, দেখো এই যে দাম 100 টাকা থেকে 250 টাকা হলো, তার প্রকৃত আয় কমছে, মানে কি সে আগের চেয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করতে পারে। তার মানে এখানে দাম বৃদ্ধি পাইছে, চাহিদার পরিমাণ কিন্তু কমে গেছে। এই যে মানে দাম বাড়লো, দাম বাড়ার কারণে মানুষের প্রকৃত আয় কমে গেল, এবং এই সময় কি হলো, এই সময় এই যে দাম বাড়লো, বাড়ার ফলে চাহিদার পরিমাণ কিন্তু কমে গেছে, যার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এরপরে আসো আরেকটা কি, আরেকটা হচ্ছে পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব জিনিসটা কি? পরিবর্তক প্রভাব জিনিসটা, আচ্ছা মোহাম্মদ নূর আমাকে বলছে যে এই ভাইয়া, কি ভাইয়া বলেন? নূর কি অসুবিধা বলেন? আচ্ছা, তাহলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে পরিবর্তক প্রভাব। এটার মানে কি? এটার মানে হলো, ধরি কফির দাম বেড়ে গেল, কফির দাম যদি বেড়ে যায় তখন মানুষ কি করে, কফি খাওয়া কমায় দিয়ে চা খাওয়া বাড়ায় দেয়। এই যে কি ঘটনা ঘটতেছে, এটা হলো কফির চাহিদা রেখা, কফির দাম, আর এটা হলো চাহিদার পরিমাণ। তো কফির দাম ছিল আগে 20 টাকা, 50 একক চাহিদা ছিল, এখন দাম বেড়ে 30 টাকা হয়ে গেছে, চাহিদার পরিমাণ কমে গেল। কেন? পরিবর্তক প্রভাব বলে যে কফির যদি দাম কোনো কারণে বেড়ে যায়, তখন যেই ভোক্তারা আগে কফি খেত সেখান থেকে কিছু ভোক্তা চলে গিয়ে চা খাওয়া শুরু করে, চায়ে অভ্যস্ত হয়ে যায়। এই যে দাম বেড়ে যাওয়ার কারণে কিছু ভোক্তা চাতে শিফট করলো, যার কারণে চায়ের চাহিদার পরিমাণ কমে যায়, ভোক্তা অন্য জিনিসে সুইচ করায়, ভোক্তা অন্য জিনিসে অভ্যস্ত হয়ে যায়, তখন এই কফির চাহিদার পরিমাণ কমে যায়। এই যে দাম বাড়ার সাথে আমি কি দেখলাম, চাহিদার পরিমাণের একটা বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে। কার কারণে হচ্ছে? পরিবর্তক প্রভাবের কারণে। কফির দাম বাড়লো, এই কারণে মানুষ পরিবর্তক দ্রব্য হিসেবে চা পান করা শুরু করলো, চাতে অভ্যস্ত হয়ে গেল, যার কারণে এই যে কফির বেশ কিছু ভোক্তা চলে যাওয়াতে কফির চাহিদার পরিমাণ কমে গেল, এই কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তো আমরা কি বুঝছি তাহলে? তিনটা জিনিস, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, আয় প্রভাব, আর হচ্ছে পরিবর্তক প্রভাব, মূলত এই তিনটা কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এখন বলো, এটা কি বুঝছো? যেটা বোঝালাম এটা কি বোঝা গেল? ওকে, এখন আসো, এখন এই জায়গাতে গতে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত সূচিটির খালি ঘর পূরণ করো এবং উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। তো দেখো এইখানে আমাদের একটা ছক দেওয়া আছে, ঠিক আছে? এই ছকে এই পাশে দেওয়া আছে কি, ভোগের একক, এই পাশে মোট উপযোগ, মোট উপযোগ মানে টোটাল ইউটিলিটি দেওয়া আছে, তাই তো? এই পাশে টোটাল ইউটিলিটি দেওয়া আছে, এই পাশে প্রান্তিক উপযোগ মানে মার্জিনাল ইউটিলিটি দেওয়া আছে। তো মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ ব্যাপারটা কি? মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের ব্যাপারটা হলো যে তোমরা ধরো আমরা 3 গ্লাস পানি খাবো, ঠিক আছে? প্রথম গ্লাস পানি খেলাম, এইখান থেকে আমি যে উপযোগটা পেলাম এইটা হচ্ছে ধরো 20 ইউটিল। তো তার মানে
মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের ঘটনাটা কি? এই পাশে প্রান্তিক উপযোগ। এখন দেখো আমি প্রথম গ্লাস পানি খেলাম, ঠিক আছে? প্রথম গ্লাস পানি খাওয়ার ফলে আমি যে উপযোগটা পেলাম প্রথম গ্লাস থেকে, সেইটা স্পেসিফিক প্রথম গ্লাস খাওয়ার ফলে পেলাম কত? ধরো 20 ইউটিল। তো এই 20 ইউটিল হচ্ছে এর প্রান্তিক উপযোগ, মানে কি স্পেসিফিক প্রথম একক থেকেই পাইছি। তো আমি তো এই প্রথম গ্লাস ছাড়া আর কোনো গ্লাস পানি খাই নাই, তার মানে আমার প্রথম এককের জন্য মোট উপযোগও 20। এরপরে আমি দ্বিতীয় আর একটা গ্লাস পানি খেলাম, তো শুধুমাত্র অন্য সব গ্লাস বাদ দাও, শুধুমাত্র দ্বিতীয় গ্লাস খাওয়ার ফলে এখন আমি ওখান থেকে কি পরিমাণ উপযোগ পাইছি বা তৃপ্তি পাইছি, ধরো সেটা 15 একক। তাহলে সেই 15 এককই হবে হচ্ছে তোমার এই 2 নাম্বার গ্লাসের প্রান্তিক উপযোগ। তাহলে 2 নাম্বার গ্লাস পর্যন্ত মোট উপযোগ কত? প্রথমটা থেকে পাইছি 20, পরেরটায় 15, দুইটা যোগ করো, করলে কত হচ্ছে 35। তার মানে মোট উপযোগ 35। ধরো এবার থার্ড গ্লাস পানি খেলাম, যখন 3 নাম্বার গ্লাস পানি খাচ্ছি তখন তুমি 1 আর 2 ফেলে দাও, এটা মনে করো নাই। 3 নাম্বার গ্লাস স্পেসিফিক খাওয়ার ফলে এখান থেকে আমি যে উপযোগটা পেলাম মনে করো এটা কত? 10 ইউটিল। তার মানে স্পেসিফিক 3 নাম্বার গ্লাসে প্রান্তিক উপযোগ 10। তো এখন মোট উপযোগ কি হবে? মোট উপযোগী 3 গ্লাসের তুমি যোগফল করো, মানে তৃতীয় পর্যন্ত মোট উপযোগ কত? এই তিনটার যোগফল 35 আর 10 45। তো এখন দেখো প্রান্তিক উপযোগ কাকে বলতেছে? প্রান্তিক উপযোগের সংজ্ঞায় বলা হচ্ছে কোন একটা দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ করলে যে অতিরিক্ত উপযোগটা পাওয়া যায়। এই যে দেখো প্রথম একক ভোগ করার ফলে আমি 20 একক পাইছি, দ্বিতীয় গ্লাস ভোগ করার ফলে অতিরিক্ত কতখানি পেলাম? 15 একক, 3 নাম্বার গ্লাস ভোগ করার ফলে এক্সট্রা কতখানি পাইছি? 10 একক, ঠিক আছে? তো এখন এইটা হচ্ছে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের কাহিনী গেল। তো এইখানে দুইটা হ্যাক, ঠিক আছে, দুইটা হ্যাক একটু মাথায় রাখবা। সেটা কি? প্রান্তিক উপযোগ যদি আমি মানে আমার ধরো দ্বিতীয় একক পর্যন্ত আমার মোট উপযোগ কত এটা জানতে চাইছে, কি করব তখন? মোট উপযোগ জানতে চাইলে দ্বিতীয় একক পর্যন্ত যে প্রান্তিক উপযোগ আছে সেই দুইটা যোগ করতে হবে। তার মানে এই যে 20 আর 15 যদি যোগ করি তাহলে আমি 35 পাচ্ছি। এখন কোন কারণে যদি জিজ্ঞেস করে 3 নাম্বার এককের প্রান্তিক উপযোগ কত, এটা মনে করো যাওয়া নাই, তো প্রান্তিক উপযোগ আমি কিভাবে বের করব? প্রান্তিক উপযোগ মোট উপযোগ থেকে বের করা যায় কিভাবে? দ্বিতীয় একক পর্যন্ত মোট উপযোগ 35, দ্বিতীয় একক পর্যন্ত মোট উপযোগ 35 মানে কি? মানে হলো এই যে প্রথম গ্লাস আর দ্বিতীয় গ্লাস থেকে যে উপযোগ পাওয়া গেছে সেইটার যোগফল 35, যে তাই তো দেখছি। তো এখন 3 নাম্বার গ্লাসের মোট উপযোগ মানে এই 35-এর সাথে আর এক্সট্রা কতখানি যোগ হয়েছে, মানে 3 নাম্বার গ্লাস পানি খাবার ফলে আমি এক্সট্রা কতখানি পাইছি। তো 2 নাম্বার গ্লাস পর্যন্ত 35 ছিল, যেই 3 নাম্বার গ্লাস খাইছি অন্য 45 হয়ে গেল। তার মানে 3 নাম্বার গ্লাসের জন্য কতখানি বাড়লো, 3 নাম্বার গ্লাসের কন্ট্রিবিউশন কত? কিভাবে বের করব? 45 থেকে সিম্পলি 35 বাদ দাও, কত? 10। এই যে এখানে 10 আসছে, ঠিক আছে? এইটা হইলো টেকনিক। তো এখন নূরের কি হয়েছে? নূরের আনসার দেওয়ানোর জন্য সবাই অস্থির হয়ে গেছো, জিজ্ঞেস করছো যে এটা কোথায় আর কবে পাবা। শোনো, মানে তোমরা এই মানে যারা নন পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা এই শীটটা পাবা কিনা আমি এটা তোমাদেরকে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না। আমি এটা একটু অথরিটির সাথে কথা বলে তোমাদেরকে জানাতে পারবো। তো তোমরা আপাতত যেটা কাজ, যে ক্লাসে যেটুকু পড়াচ্ছি এটা মনোযোগ দিয়ে বোঝো। এই মানে তোমরা কোথায় কিভাবে পাবা, তোমরা যদি পাও এই ব্যাপারটা আমি তোমাদের গ্রুপেই জানাই দেবো অথবা পোস্টের কমেন্টে জানাই দিব। তো এখন দেখো যে তাহলে আমাদের কি জিজ্ঞেস করছে, যে উদ্দীপকে উল্লেখিত সূচিটির খালি ঘর পূরণ করো এবং উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। তো এখন তাহলে এই যে শূন্য স্থানগুলো আছে আমাদের মূলত সেইটা আগে পূরণ করতে বলছে। তো শূন্য স্থানগুলো পূরণ করি।
প্রথমত এখানে মোট উপযোগ দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় এককের, এখানে জিজ্ঞেস করছে প্রান্তিক উপযোগ কত, কার? দ্বিতীয় এককের। তো প্রথম একক পর্যন্ত মোট উপযোগ ছিল 10, যেই দ্বিতীয় একক ভোগ করলো অমনি মোট উপযোগ হয়ে গেল 18। তার মানে স্পেসিফিক দ্বিতীয় এককের জন্য আমি অতিরিক্ত কতখানি পেলাম মোট উপযোগে? 10 থেকে 18 হয়েছে, তার মানে অতিরিক্ত পাইছি কত? 8। 18 থেকে 10 বাদ দিলে কত পাইছি? 8। তার মানে স্পেসিফিক দ্বিতীয় ক্লাস ভোগ করার ফলে অতিরিক্ত যেটা পেলাম সেটাই তো প্রান্তিক উপযোগ। তো অতিরিক্ত পাইছি কত? 8 একক। এরপরে আসো 3 নাম্বার এককে কি জিজ্ঞেস করছে? মোট উপযোগের এখানে খালি দেওয়া। তো মোট উপযোগ আমরা জানি সেই একক পর্যন্ত প্রান্তিক উপযোগগুলো যোগ করব। তাহলে এই যে 3 নাম্বার একক পর্যন্ত প্রান্তিক উপযোগ যোগ করো। 10 আর 18, 18 আর 6 24, ঠিক আছে? এরপরে আসো, এখন আমার 4 নাম্বার এককে আবার প্রান্তিক উপযোগ দেওয়া নাই। 4 নাম্বার এককে প্রান্তিক উপযোগ আমি কিভাবে বের করব? 3 নাম্বার একক পর্যন্ত মোট উপযোগ ছিল 24। এখন 4 নাম্বার একক ভোগ করার ফলে 24 থেকে মোট উপযোগ 28 হয়ে গেল। এই যে 24 থেকে 28 হলো মোট উপযোগ, কেন হইছে? স্পেসিফিক 4 নাম্বার একক ভোগ করার জন্যই তো। তার মানে 4 নাম্বার একক ভোগ করার জন্য আমি এক্সট্রা কতখানি উপযোগ পেলাম? 24 থেকে 28 হইছে, এক্সট্রা কতখানি পাইছি? 4, তাই তো? সো প্রান্তিক উপযোগ 4। কারণ কি? প্রান্তিক উপযোগ বলতেছে কোন একটা দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ করলে যে অতিরিক্ত উপযোগটুকু পাওয়া যায়। তো 3 নাম্বার থেকে 4 নাম্বারে আসছি, কতখানি অতিরিক্ত ভোগ করছি? 1 এককই তো, রাইট? এইবার আসো, আমার 5 নাম্বার এককে জিজ্ঞেস করছে মোট উপযোগ কত। কি করব? 5 নাম্বার একক পর্যন্ত প্রান্তিক উপযোগগুলো যোগ করব। 10 8 18, 18 আর 6 24, 24 4 28, 28 আর 2 30। তার মানে এখানে এই যে 30 হবে, ঠিক আছে? তো এরপরে দেখো, এরপরে কি 6 নাম্বার এককে প্রান্তিক উপযোগের এখানে বক্স করা, মানে 6 নাম্বার এককে প্রান্তিক উপযোগ কত। তো কি করব? 5 নাম্বার একক পর্যন্ত মোট উপযোগ ছিল 30, 6 নাম্বার একক ভোগ করেও মোট উপযোগ 30, তাহলে এক্সট্রা কতখানি পেলাম? 30 মাইনাস 30 0। এবার 7 নাম্বার এককে কি করছে? 7 নাম্বার এককে এখানে মোট উপযোগে দেওয়া হচ্ছে প্রশ্নবোধক, তাহলে 7 নাম্বার একক পর্যন্ত প্রান্তিক উপযোগ যোগ করো। 10 8 18, 18 6 24, 24 4 28, 2 30, 30 এর সাথে 16 যোগ করলে 30, এবং 30 এর সাথে যদি -2 যোগ করি তাহলে কত হচ্ছে? মাইনাস মাইনাসে মানে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটা হচ্ছে 28। সো এখানে এটা 28 হবে। সো তোমরা গ নাম্বার কি বুঝতে পারছো যে খালি ঘর কিভাবে পূরণ করে? এর পরের মানে গতে সেকেন্ডার একটা পার্ট আছে, অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে। তো বিধি জানো তুমি একটা, তো বিধি জানো তুমি একটা, সেটা কি? উপযোগ সম্পর্কে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো তুমি বলবা যে আমরা জানি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের অতিরিক্ত মানে কোন দ্রব্যের মানে অতিরিক্ত 1 একক ভোগ, মানে কোন একটা দ্রব্যের বিভিন্ন একক যদি ক্রমাগত ভোগ করতে থাকি তাহলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তো আমরা উদ্দীপকে দেখতে পাই ভোগের একক বাড়ানোর সাথে সাথে প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। 10 8 6 4 অর্থাৎ প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। যেহেতু ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, সুতরাং এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে, ঠিক আছে? এই গ কি বুঝছো? গ বোঝা গেছে? আচ্ছা, শান্ত বলছো যে স্যার আরেকবার বুঝাই দেন। কোন জায়গাটা বুঝাই দেব? একদম প্রথম থেকে বুঝাই দিব যে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়? তোমার স্পেসিফিক বলতে হবে শান্ত, তুমি যদি ক্লাসে মন দিয়ে থাকো, যে স্যার এই জায়গাটা বুঝি নাই, যে প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে হয় এটা বুঝি নাই। অথবা তুমি বলতে পারো স্যার মোট উপযোগটা কিভাবে বের করলেন বুঝি নাই, কিন্তু আরেকবার বোঝাই দেন মানে আমি কতটুকু বোঝাবো এটা তো আমি বুঝতে পারি না। তো শান্ত তোমাকে স্পেসিফিক করে লিখতে হবে কোন জায়গাটা তুমি বুঝো নাই, ঠিক আছে শান্ত? কোন জায়গা বুঝো নাই? তুমি জাস্ট কপি করতেছো পেস্ট করতেছো, স্যার আরেকবার বুঝাই দেন, কোন জায়গা বুঝো নাই? এরপরে বলছে যে উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। খুবই কমন একটা কোশ্চেন, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। নাহিদ
তুমি বিরতি নাও, আমরা বিরতি দিতে পারবো না, সরি। কারণ হলো আমাদের ক্লাসটা শুরুই হয়েছে মাত্র 35 মিনিট, তো বিরতি দেওয়ার তো সুযোগ নেই। আমরা একটা ক্লাস 2 ঘন্টা করি অনলাইন ব্যাচে। শান্ত বলছে যে প্রথম থেকে বোঝায় দেন স্যার। প্রথম থেকে কিভাবে বোঝায় দিব বলো? তাহলে তুমি তো মনে দাও নাই। তোমার স্পেসিফিক একটা জায়গা যে মানে কি হতে পারে, যে এই জায়গায় যে স্যার প্রান্তিক উপযোগ বের করাটা আমি বুঝতেছি না, অথবা মোট উপযোগ বের করাটা আমি বুঝতেছি না, এইভাবে বলতে হবে। মানে তুমি কোন অথবা কোন বিধি কার্যকর হয়েছে স্যার, এই ব্যাখ্যাটা আবার একটু বলেন। আচ্ছা, স্বর্ণ স্বর্ণ বলছো যে মোট উপযোগ আবার বোঝায় দাও ভাই। তো মোট উপযোগ মানে কি? তুমি 3 গ্লাস পানি খাচ্ছ, প্রথম গ্লাস, দ্বিতীয় গ্লাস, তৃতীয় গ্লাস। প্রথম মানে মানে প্রথম গ্লাস খেলে, খাওয়ার ফলে স্পেসিফিক প্রথম গ্লাস থেকে যে উপযোগটা পাইছো সেইটাকে বলা হচ্ছে প্রথম গ্লাসের প্রান্তিক উপযোগ। সেটা মনে করো 20। এখন মনে করো তুমি অন্য বাদ দিয়ে শুধু দ্বিতীয় গ্লাস খেলে, দ্বিতীয় গ্লাস পানি খাওয়ার ফলে দ্বিতীয় নাম্বার গ্লাসের জন্য তুমি উপযোগ পেলা 10। তো তাহলে দ্বিতীয় গ্লাস পর্যন্ত মোট উপযোগ কত? আগেরটাই পাইছিলা 15, সরি 20, আগেরটায় ধরো 20 পাইছো, আর পরে 2 নাম্বার গ্লাসে প্রান্তিক উপযোগ পেলা 10। তো এই যে প্রথম গ্লাস আর দ্বিতীয় গ্লাস দুইটার উপযোগ যোগ করলেই তো দ্বিতীয় নাম্বার পর্যন্ত এসে আমি মোট উপযোগ পেয়ে যাই। আগেরটায় 20, পরেরটায় 10, এই মোট উপযোগ 30। তো এইটা তোমার না বোঝার কি আছে বলো? আমি তোমাদের তো একটা এইখানে ইয়াও দিছি, এই যে এখানে কি বলছি, প্রথম স্পেসিফিক প্রথম গ্লাস থেকে আমি পেলাম স্পেসিফিক প্রথম গ্লাস, এই যে প্রথম একক ভোগ করার জন্য আমি সেখান থেকে উপযোগ পাইছি 20 একক। মানে এটা কেমন, আমরা ক্রিকেট খেলা দেখি না? ক্রিকেট খেলায় মনে করো প্রথম একটা বল 4 মারছে, তার মানে প্রথম বলের প্রান্তিক উপযোগ 4 ধরতে পারো, মানে প্রথম বলের রান। দ্বিতীয় বলে মনে করো একটা 6 মারছে, তাহলে দ্বিতীয় বলের প্রান্তিক উপযোগ কত? 6। তাহলে দ্বিতীয় বল পর্যন্ত মোট রান হয়েছে কত ওই ওভারে? প্রথম বলে 4 মারছে, পরের বলে 6, তার মানে দ্বিতীয় বল পর্যন্ত মোট রান হলো 10। 6 আর 4, বা এই যে পরেরটাই তো 6 মারছে, 6 আর 4 10। তার মানে প্রত্যেক বলে বলে রান যদি যোগ করি তাহলে আমি মোট রান পাই। তো এইখানেও তো প্রত্যেক গ্লাসে গ্লাসে যে তৃপ্তিটা পাচ্ছে, প্রত্যেক আলাদা আলাদা গ্লাসে যে তৃপ্তি পাচ্ছে সেটা প্রান্তিক উপযোগ। আর যেখানে এসে মোট বলবে সেই পর্যন্ত তুমি প্রান্তিক উপযোগ খালি যোগ করে দিবা। তো দ্বিতীয় এককে মোট উপযোগ কিভাবে বের করব? এই যে প্রান্তিক উপযোগ দুইটা যোগ করে। প্রান্তিক উপযোগ মানে কি? প্রথম গ্লাস থেকে পাইছে সে 20 একক, দ্বিতীয় গ্লাস খাওয়ার ফলে তার তৃপ্তি লাগছে কত? 15 একক। তাহলে দ্বিতীয় গ্লাস পর্যন্ত মোট উপযোগ কি হবে? এই প্রান্তিক দ্বিতীয় গ্লাস পর্যন্ত প্রান্তিক উপযোগের যোগফল। বোঝা গেছে? আর শান্তর কি অবস্থা বলো? শান্ত কি বোঝে নাই? ও আর স্পেসিফিক করে বললোই না, ও যে কই গেল। আচ্ছা, এবার আসো উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে কি বলছে, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। তো মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ মানে হলো একই গ্রাফে তুমি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা আঁকাবা, অথবা তোমরা আলাদা আলাদা মানে একই পেজের মধ্যে আলাদা আলাদা গ্রাফেও মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ উপর নিচ করে তোমরা আঁকাতে পারো। কেমন? এইখানে তোমাদের একটা, এই যে নিচে এখানে এটা সলভ করা আছে, এখানে দেখাই দিচ্ছি। এই যে তোমরা এই যে ছকটা আছে, এই ছক থেকে নিশ্চয়ই মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা আঁকতে পারবা, রাইট? মোট উপযোগ আঁকার জন্য আমি কি করব? মনে রাখবা যে কোনো একটা গ্রাফ আঁকার জন্য আমরা কয়টা চলক লাগে? 2টা চলক। কেন? কারণ এই যে গ্রাফ পেপার, এই যে এরকম, এই গ্রাফ পেপারটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল। মানে কি? মানে এর 2টা অক্ষ আছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তো এই 2টা অক্ষের মাধ্যমে সর্বোচ্চ 2টা জিনিসের সম্পর্ক প্রকাশ করা সম্ভব। তো তাহলে আমরা প্রথমে যখন মনে করো মোট উপযোগ রেখা আঁকবো, তখন কোন কোন চলক নিব? এই ভোগের একক আর মোট উপযোগ, এই 2টা দিয়ে আমি মোট উপযোগ রেখা এঁকে ফেলবো। তারপর প্রান্তিক উপযোগ রেখা আঁকবো, তখন কি করব? এই ভোগের একক
আর প্রান্তিক উপযোগ, এই দুইটা নিয়ে আমি প্রান্তিক উপযোগ রেখা এঁকে ফেলবো। তো এইটা তোমরা কি করবা, একই গ্রাফের মধ্যে এঁকে ফেলবা। এই যে এটা যদি আঁকো এইরকম একটা চেহারা দাঁড়াবে, ঠিক আছে, এরকম একটা চেহারা দাঁড়াবে। আবার তোমরা মনে করো যে মনে করলা যে এইটা তো ভাই আমার কাছে একটু কঠিন লাগতেছে, তাইলে তোমরা চাইলে এরকম উপর নিচেও কিন্তু আঁকতে পারবা। এই যে এরকম উপর নিচে মনে করো এই যে মোট উপযোগ রেখা আঁকলে যে এরকম আসবে। তোমাদের কিন্তু পয়েন্ট বসায় বসায় আঁকতে হবে, আমি জাস্ট র্যান্ডম দেখাই দিচ্ছি। আর ধরো প্রান্তিক উপযোগ রেখা দেখতে এরকম হবে। এই যে এরকম উপর নিচেও তোমরা চাইলে আঁকাতে পারো, অথবা একটার মধ্যে আঁকানোটাই বেটার যখন তুমি সম্পর্ক ব্যাখ্যা করতেছো। তো এখন তুমি কিভাবে সম্পর্কটা ব্যাখ্যা করবা, চিত্র তো আঁকলাম, এখানে আসলে কি কথা বলতে হবে এটা একটু দেখো। এখানে মূলত এইটা আঁকানোর পর তুমি চলে যাবা ছকে, এই যে ছকে চলে যাবা, এই ছকটাই তো মূলত আসছে। তো এই ছকে চলে যাবা, ছকে গিয়ে কি বলবা, বলবা যে আমরা উদ্দীপকের চিত্রে দেখতে পাই মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা আঁকা হয়েছে। তো এখানে প্রথম দিকে আমরা যদি ভোগের একক বাড়াতে থাকি তাহলে মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকে এবং প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তাহলে এখানে প্রথমেই কি বলতে হবে, সম্পর্ক ব্যাখ্যার সময় খেয়াল করো তিনটা স্টেপ আছে। সম্পর্ক ব্যাখ্যা আমরা চিত্র আঁকছি, চিত্র আঁকার পর যখন ব্যাখ্যা দিব চিত্র আর দেখার দরকার নেই, কি দেখবা, এই ছকটা দেখে কথা বললেই চিত্র হয়ে যাবে, চিত্রের সম্পর্ক ব্যাখ্যা। তুমি দেখো এখানে 1 2 3 4 করে যখন আমি ভোগের একক বাড়াইছি তখন মোট উপযোগ কিন্তু বাড়তেছে, এই যে 30 পর্যন্ত 5 নাম্বার একক পর্যন্ত কিন্তু বাড়ছে। আর প্রান্তিক উপযোগ কি হয়েছে, এই যে কমছে। তো আমি বলবো এখন প্রথমেই যে আমার ভোগের একক, আমরা দেখতে পাই উদ্দীপকে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। 6 নাম্বার এককের জন্য এসে মোট উপযোগ সর্বোচ্চ 30 হয়। সেকেন্ড স্টেপ কি, 5 নাম্বার একক পর্যন্ত মোট উপযোগ বাড়ে এবং প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। 6 নাম্বার এককে গিয়ে মোট উপযোগ সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উপযোগ আমরা দেখতে পাই 0। কারণ আমরা তো জানি যে প্রান্তিক উপযোগ যখন 0 হবে মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়। এরপর আমরা দেখতে পাই, দেখো সেকেন্ড স্টেপ বললাম 6 নাম্বার এককের জন্য, এরপর 7 নাম্বার এককের কথা বলবো। এরপরে আমরা দেখতে পাই সপ্তম এককে প্রান্তিক উপযোগ ঋণাত্মক, ফলে মোট উপযোগ কমে 28 হয়। এই যে তিনটা ব্যাখ্যা, 1 থেকে 5 পর্যন্ত কি হবে, মোট উপযোগ ধীরে ধীরে বাড়বে কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকবে বা কমতে থাকবে। 6 নাম্বার এককে এসে প্রান্তিক উপযোগ 0 হয়, তখন মোট উপযোগ সর্বোচ্চ 30 হয়। 7 নাম্বার এককে এসে প্রান্তিক উপযোগ ঋণাত্মক, তখন মোট উপযোগ কমে 28 হয়। এই হইল ব্যাখ্যা, ঠিক আছে। দেখো এটুকু বুঝছো কিনা। আচ্ছা, সেজুতি দাস বলছো যে ভাইয়া চিত্র আঁকবার সময় কি সব সময় বরাবর হতে হবে? ইয়েস, একদম সোজাসুজি ওপর নিচ। দেখো বুঝতে পারছো কি এটা, বলো যে ব্যাখ্যাটা মুখে বললাম এটা কি তোমরা বুঝতে পেরেছো, একটু কমেন্টে জানাও। শান্ত, তুমি বলতেছো যে স্যার কলেজে পড়াইছে আপনি পড়াচ্ছেন তাও মাথার উপর দিয়ে যাচ্ছে, এই মাথাটাকে একটু শান্ত করে মানে তোমার পড়ার বইয়ে বসাতে হবে, বুঝতে পারছো? তুমি শুধু ক্লাস করলে আর হয়ে যাবে তা তো হবে না, ক্লাসের পরে বইটা নিয়ে একবার রিডিং করতে হবে, না হলে হবে না। আজকের ক্লাসটা কিন্তু আমি তোমাদের কোনো থিওরি পড়ানোর জন্য আসি নাই, থিওরি কিন্তু এর আগে একটা দুইটা ক্লাস আমি তোমাদেরকে ফ্রি পড়াইছি। এর বাইরেও 10 মিনিট স্কুল ধরে নিচ্ছে তুমি তোমার কলেজে হোক, তুমি 10 মিনিট স্কুলের অনলাইন পেইড ব্যাচে হোক, অথবা বাসায় কোনো টিচারের কাছে হোক, তুমি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা পড়ছো। আজকে আমি তোমাদের ওই হেল্পটা করতে আসছি যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে কেমন ধরনের বোর্ড কোশ্চেন আসে এবং সেটাকে কিভাবে সলভ করতে হয়। এখন তুমি যদি প্রান্তিক উপযোগ কাকে বলে এটা না জানো তাহলে আসলে তোমাকে আমি কিভাবে পড়াবো বলো। আজকের ক্লাসটা কিন্তু আমার থিওরি বোঝানোর উদ্দেশ্য না,
থিওরিটাকে তোমার একটু রিকল করায় দেওয়া, যেটা তুমি পড়ছো, এরপর সেইটা দিয়ে কিভাবে প্রশ্ন সমাধান করতে হয় সেটাই আমি মূলত তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, তো আসো। তো তার মানে দেখো আমার কিন্তু শেষ, যে উপযোগ থেকে যেই ধরনের কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু আমরা সমাধান করে ফেলছি। তো এখন আসো এখানে কি বলছে, এইখানে 2 নম্বরে একটা কোশ্চেন দেখানো হয়েছে। এই কোশ্চেনে একটা সমীকরণ দিয়ে দিছে। ঠিক আছে, সমীকরণ দিয়ে দিছে, উদ্দীপকের চাহিদা সমীকরণের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো। এইখানে চাহিদা রেখা অঙ্কন করতে বলছে। তো এখন এইখানে আমার একটা সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমি চাহিদা রেখা আঁকতে পারবো কিনা সেটা কোশ্চেন। এটা খুবই সহজ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন সাধারণত আসে। আচ্ছা, যারা জিজ্ঞেস করছে ভাই চিত্র কি আলাদা আলাদা আঁকবো নাকি একসাথে আঁকবো, এটা একটু আগেই তোমাদের 2 বার করে আমি ক্লিয়ার করছি যে একই চিত্রের মধ্যে 2টা যদি আঁকতে পারো তাহলে ভালো, আর যদি আঁকতে না পারো তাহলে কি করবা, তোমরা উপর নিচে 2টা আলাদা আলাদা চিত্রে দেখাই দিতে পারো। আচ্ছা, একজন আমার পরিচয় জিজ্ঞেস করছো, গুড। আমার নাম হচ্ছে জাফর ইমাম, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং 10 মিনিট স্কুলে তোমাদের প্রায় 3 বছর ধরে ইকোনমিক্স পড়াচ্ছি, আর তার আগে তো বিভিন্ন কোচিং সেন্টার, পার্সোনাল টিউটরিং আরো 3-4 বছর করিয়েছি। সো প্রায় 5-6 বছর, মানে পুরো আমার অনার্স এবং মাস্টার্স লাইফে আমি ইকোনমিক্স পড়ানোর মধ্যে ছিলাম। তো এখন আসো, তো তাহলে আমি যেটা আলোচনায় ছিলাম যে তোমাদের এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে, গতে একটা সমীকরণ দেওয়া আছে, চাহিদার সমীকরণ, সেই সমীকরণ থেকে চাহিদা রেখা আঁকতে হবে। তো এইটা কিভাবে আঁকতে হয় দেখো, খুবই সহজ। তোমার একটা সমীকরণ দেওয়া আছে, কিউডি ইজ ইকাল টু 45 মাইনাস 5p। তো এখন এই সমীকরণ থেকে তোমার কি বলছে, চাহিদা রেখা অঙ্কন করো। এখন চাহিদা রেখা অঙ্কন করতে বলছে। তো চাহিদা রেখা অঙ্কন করার জন্য আমার কি দরকার হবে, আমরা জানি কোন একটা রেখা আঁকতে হলে এটা 3টা স্টেপ আছে। প্রথমে একটা সমীকরণ লাগে, সেই সমীকরণ থেকে আমরা একটা সূচি তৈরি করি, সেই সূচি থেকে রেখা আঁকি। এখন এখানে তাহলে কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা প্রথমেই আমি জানি যে চাহিদার সমীকরণ। কেন চাহিদার সমীকরণ ভাইয়া, কিভাবে বুঝলাম, বুঝলাম হচ্ছে আমরা দেখো চাহিদা বিধি পড়ছি না দ্বিতীয় অধ্যায়ে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে চাহিদা বিধিতে কি বলছে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। তো তার মানে নর্মাল রেসপন্স কি, একটা জিনিসের যদি বাজারে দাম বাড়ে ওটা আমি কম কিনি না বেশি কিনি, দাম বাড়লে ওটা কম কিনবো, আর দাম যদি কোনো পণ্যের কমে যায় আমি ওটা একটু বেশি করে কিনি। তার মানে এখানে দাম আর চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক আছে। তো এইখানেও দেখো পি দ্বারা বোঝানো হচ্ছে দাম, আর কিউডি দ্বারা বোঝানো হচ্ছে চাহিদার পরিমাণ। তো পি এর আগে কোন চিহ্ন, মাইনাস, আর কিউডি এর আগে কোনো চিহ্ন নাই, মানে কোন চিহ্ন, প্লাস চিহ্ন। তো এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন, সো আমি এটা বুঝতে পারতেছি চাহিদার সমীকরণ। এখান থেকে এখন সূচি তৈরি করব। তা আসো সূচি তৈরি করি। এই পাশে দাম আর এই পাশে চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ। তো এখানে আমি কি করব, এখানে আমি তোমাদের একটা জিনিস বলছি যে আমরা চলক পড়ছি 2 রকম, একটা স্বাধীন চলক একটা অধীন চলক। তো পি কে কি বলা হয়,
পি কে বলা হয় হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক কি জিনিস? যার মান ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। তো দেখো সমীকরণের ডান পাশে যেই চলকটা থাকবে সেটা হবে বা সেইগুলো হবে স্বাধীন চলক, আর কিউডি কে বলা হচ্ছে অধীন চলক। কেন? দেখো বাজারে আগে দাম কমে বাড়ে, আর সেইটার উপর নির্ভর করে আমার চাহিদার পরিমাণ ঠিক করি না। আমি আগে গিয়ে বাজারে দেখি দাম কত, তার উপর আমি সিদ্ধান্ত নেই আমি কতখানি কিনবো। তার মানে আমার কতখানি কেনা, এই যে কতখানি কিনতেছি এটাই তো চাহিদা, আমি যা কিনবো সেটাই তো চাহিদা ভোক্তা হিসেবে। তো চাহিদা কতখানি হবে এটা নির্ভর করতেছে বাজারে দামের উপর। বাজারে দাম কমা বাড়া করে, তো আগে দাম কমা বাড়া করে, তার মানে এটা হলো স্বাধীন চলক। তার উপর নির্ভর করে আমি কতখানি কিনবো, মানে চাহিদার পরিমাণ কত হবে এটা ঠিক হয়। এই কারণে দাম ইচ্ছা মতো এখানে আমি 1 2 3 বসাতে পারি, সেইটার উপর নির্ভর করে চাহিদার পরিমাণ বের করা যায়। তো কেমন? ধরো এই সমীকরণে পি ইজ ইকুয়াল টু যদি 1 হলে, পি ইজ ইকুয়াল টু 1 হলে কিউডির মান কত হবে? 45 মাইনাস 5p মানে কি 5 আর পি গুণন আকারে আছে। তো পি এর মান 1 বসালাম, তাহলে দেখো 45 থেকে 5 বাদ দিলে 40। তার মানে পি এর মান যখন 1 তখন কিউডির মান 40। এই যে পি এর মান 1, কিউডির মান 40। একইভাবে তুমি 2 বসাও, পি এর মান 2 বসালে তাহলে কত হচ্ছে? 5 দুগুণ 10, 5 আর 2 গুণ করলে 10, 45 থেকে 10 বাদ দিলে 35। এরপর কি 3 বসাও, 3 নাও, তাহলে 3 5 15, 45 থেকে 15 বাদ দিলে এখানে 30 আসতেছে। তো আমি 3টা পয়েন্ট পেয়ে গেলাম। এখন এইটা দিয়ে আমি একটা চিত্র আঁকায় ফেলতে পারবো না? এই পাশে দাম, এই পাশে চাহিদার পরিমাণ দিলাম। দেওয়ার পর এখন জাস্ট তুমি 1 2 3 এটা কি দাম, তো তাহলে ঠিক করে ফেলো দামের অক্ষগুলা। আর এই পাশে কি আছে দেখো, এই পাশে আমার সর্বোচ্চ আছে 40। তো তাহলে আমি 10 10 করে যেতে পারি, 10 20 30 এই 40। তো 1 নাম্বার এককের জন্য চাহিদার পরিমাণ কত? 40। তো 1 এর জন্য 40, এখানে একটা পয়েন্ট পেলাম। এরপর 2 এর জন্য কত? 35। 35 কই হবে? এই যে মাঝ বরাবর 30 আর 35 এর মাঝে হবে। 3 এর জন্য কত? 3 এর জন্য 30। তাহলে আমার এই যে চাহিদা রেখা কিন্তু আমি পেয়ে গেছি। কেমন? এই হচ্ছে আমার সেই চাহিদা রেখা। নিচে চিত্র, চাহিদা রেখা। ঠিক আছে, এই বোঝা গেল? দেখো প্রশ্নটা কি বুঝছো? তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো কিভাবে সলভ করলাম? কমেন্টে জানাও কোশ্চেনটা কি বোঝা গেছে। আচ্ছা শিলা বলছো যে ভাইয়া ছকটা আবার বোঝান। দেখো এইখানে সমীকরণ দেওয়া আছে, আমরা যে মেথডটা শিখলাম একটা সমীকরণ থেকে প্রথম সূচি লাগে, সেই সূচি থেকে আমরা রেখা আঁকতে পারি, তাই তো? তো আমার এই সমীকরণ যে দেওয়া আছে এইটাকে বলা হচ্ছে চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণে কি থাকে? দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখানো থাকে। তার মানে এখানে পি হচ্ছে দাম, পি এর আগে মাইনাস চিহ্ন, কিউডির আগে প্লাস চিহ্ন। সো এই লক্ষণ দেখে আমি বুঝে ফেলবো এটা একটা চাহিদা সমীকরণ। এর বাইরেও বলেও তো দিছে এটা চাহিদা রেখা অঙ্কন করো। তো একটা সমীকরণে এই সমীকরণের আগে বাদ দাও। ছোটবেলায় ম্যাথ করছো না? ম্যাথ কি ভুলে গেছো? গোলাই টোলাই খাইছো? খাও নাই নিশ্চয়ই। ছোটবেলায় একটু মনে করার চেষ্টা করো, ক্লাস 8 এ 9 10 এ জেনারেল ম্যাথে কি করছো? y = 2x + 10 এরকম একটা সমীকরণ দিয়ে বলতো লেখচিত্র অঙ্কন করো। বলতো না? তো তখন লেখচিত্র কিভাবে অঙ্কন করতাম বলো তো? লেখচিত্র অঙ্কন করতাম এই যে এরকম একটা ছক নিতাম, ছক নিয়ে এই পাশে এক্স দিতাম আর এই পাশে ওয়াই। তো এরপরে এক্স এর মান
এই যে এই এক্স এর মান ইচ্ছা মতো বসাতাম, এক্স ইজ ইকাল টু 1 হলে, এক্স ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে, তাহলে এখানে 2x মানে কি 2 আর x গুণ আকারে আছে, তাহলে x এর জায়গায় 1 বসাও, যোগ 10, তো কি হতো 2 গুণন 1 2 যোগ 10, এই যে 12, মানে x এর মান যদি 1 হয় তাহলে y এর মান হবে 12। একই ভাবে কি করা যায়, x এর মান যদি 2 হলে y এর মান কত, তাহলে 2 আর এই যে 2x, তো তাহলে x এর জায়গায় আবার 2 বসাও, যোগ 10, তো তাহলে কত 14, কারণ x এর মান এখানে যদি 1 হলে y এর মান হতো কত 12, x এর মান 2 হলে y এর মান 14। তো এইখানে আমরা কি করতাম, এই যে এইটা আসলে স্বাধীন চলক, মানে x যেহেতু ডান সাইডে আছে, এই চলকটা ডান সাইডে আছে, এর মান ইচ্ছা মতো আমি এরকম 1 2 3 5 বসাতে পারি, তার উপর নির্ভর করে y এর মান। দেখো x এর মান 1 হবে কি 2 হবে তার উপর y এর মান কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, তার মানে x এর মানের উপর y এর মান নির্ভর করে। এইখানেও এরকম সেম একটা জিনিস, দামের উপর চাহিদার পরিমাণ নির্ভর করতেছে, বাজারে দাম আগে পরিবর্তন হয়, কমে বা বাড়ে, তার উপর নির্ভর করে আমার চাহিদা ঠিক হয়, মানে আমি কতখানি কিনবো। ঠিক আছে, একজন জিজ্ঞেস করছে, বলছে যে উম্মে তাসনিয়া পড়শি বলছে ভাইয়া নরমালি বুঝান, অ্যাবনরমালি কেমনে বুঝায়, কোনটা নরমাল একটু বলো। তো এখন দেখো এই সমীকরণে আমার কি করা লাগবে, জাস্ট পি এর মান আমি 1 2 3 এরকম ইচ্ছা মতো বসাবো। তো পি এর মান যদি 1 বসাই, 5 গুণন 1 কত হচ্ছে 5, 45 থেকে 5 বাদ দিলে কত 40, 1 বসালে 40 হলো। তো এখন একই ভাবে যে এইটা একটা দেখাই দিছি, আর তো দেখানোর দরকার নেই। পি এর মান যদি 2 হতো তাহলে কি হতো, এই পি ইন্টু 2, তাহলে 5 দুগুণ 10, 45 থেকে 10 বাদ দিলে কত থাকে 35, তাহলে কিউডির মান 35। তারপর পি এর মান যদি 3 বসাই তাহলে কিউডি কত হবে, এই ছকটা কার কিউডির, তো তাহলে 5 আর পি গুণ আকারে আছে, তো পি এর মান 3 বসালে 3 5 15, 45 থেকে 15 বাদ দিলে হচ্ছে 30, এই যে পি এর মান 3 হলে কিউডির মান 30। তো এখন এইটা ছকে বসাই দিলেই তো হচ্ছে। এখন বোঝা গেছে? হ্যাঁ, শিলা বলছে যে এখন বুঝতে পারছে। পড়শি আপনি কি বুঝতে পারছেন? তো এইবার আসো, ধরো তোমাদের এরপরে একটা এরকম প্রশ্ন বলল, এরকম একটা প্রশ্ন বলল যে কোনো পণ্যের দাম 4 টাকা থেকে বেড়ে 5 টাকা হলে চাহিদার পরিমাণ 50 থেকে কমে 40 হয়। চাহিদা রেখার পরিবর্তন ব্যাখ্যা করো। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে একটা পণ্যের দাম যদি 4 টাকা থেকে বেড়ে 5 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 50 থেকে কমে 40 হয়, চাহিদা রেখার পরিবর্তন ব্যাখ্যা করো। আগে আসো একটা ছক তৈরি করি, এইখানে যে ঘটনাটা বলছে সেই ঘটনাটা একটা ছকে নেই। তোমরা কি বুঝতে পারতেছো এটা আমরা কোন টপিকটা এখন মানে ইন্ডিকেট করতেছে, কোন টপিকটা নিয়ে আলোচনা করব? তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে একটা টপিক আছে, সেটা কি চাহিদা, মানে চাহিদার, তোমার যে এই যে চাহিদা, এই চাহিদার কিন্তু কিছু নির্ধারক আছে, মনে আছে? চাহিদার নির্ধারক আছে কি কি?
দ্রব্যের নিজস্ব দাম, আয়, রুচি, অভ্যাস, বাজারে ক্রেতার সংখ্যা, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে চাহিদার নির্ধারক। তো এই নির্ধারকের পরেই একটা আলোচনা আছে যে চাহিদার নির্ধারকগুলো যদি পরিবর্তন হয় তাহলে কি হবে। বলা হচ্ছে চাহিদার নির্ধারক পরিবর্তনের ফলাফল দুইটা, এক হচ্ছে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি, আর এক হচ্ছে চাহিদা রেখার পরিবর্তন। তো আমি আবার বলতেছি যে চাহিদার কিছু নির্ধারক আছে, মানে চাহিদার নির্ধারক কোনগুলা, যেই কারণগুলার কারণে চাহিদার পরিমাণ কমা বাড়া করে সেই কারণগুলাকে বলা হচ্ছে চাহিদার নির্ধারক। তো চাহিদার নির্ধারক কি কি? চাহিদার নির্ধারক হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম, আয়, রুচি, অভ্যাস, বাজারে ক্রেতার সংখ্যা। তো এখন প্রশ্ন, এই যে চাহিদার নির্ধারক, এই নির্ধারকগুলো যদি কমা বাড়া করে এইটার কারণে চাহিদা রেখার উপরে কি প্রভাব পড়বে, চাহিদা রেখা কেমন হবে? তো চাহিদা রেখার পরিবর্তন আসলে মানে চাহিদা রেখার যে পরিবর্তন, এই পরিবর্তনটা দুই রকম হয়। একটা হচ্ছে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি, আর একটা চাহিদা রেখার তোমার স্থানান্তর। তো এখন আমরা কিন্তু পড়ছিলাম, এই যে দেখো তোমাদের একটু দেখায় দিই, দেখি এখানে আছে কিনা। এই যে দেখো এখানে আমি কিন্তু এই যে আমরা এটা কিন্তু পড়ছি, পেইড ব্যাচে আমরা এটা পড়ছি যে চাহিদার নির্ধারক সমূহ পরিবর্তনের ফলে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে চাহিদার সংকোচন সম্প্রসারণ, আর একটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। তো চাহিদার নির্ধারক গুলা কি কি? দ্রব্যের নিজস্ব দাম, বাজারে ক্রেতার সংখ্যা, আয়, অভ্যাস, বিজ্ঞাপন ইত্যাদি, এগুলো হলো চাহিদার নির্ধারক। মানে চাহিদার নির্ধারক কোনগুলা, যেই ঘটনাগুলোর কারণে চাহিদার পরিমাণ কমে বা বাড়ে সেগুলোকে বলা হচ্ছে চাহিদার নির্ধারক। তো এখন এই চাহিদার নির্ধারকগুলো যদি পরিবর্তন হয়, এইগুলার কোনো একটা কমলো বা বাড়লো, এইটার কারণে চাহিদা রেখার কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হয়? দুই রকম পরিবর্তন হতে পারে, একটা চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ, আর একটা চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি। তো সেইখানে আমরা পড়ছিলাম যে কেবল এবং কেবলমাত্র যদি দ্রব্যের নিজস্ব দাম পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখার সংকোচন বা সম্প্রসারণ হবে। আবার বলতেছি, এই যে অনেকগুলা নির্ধারকের মধ্যে কেবলমাত্র দ্রব্যের যদি নিজস্ব দাম পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখার কি হবে? সংকোচন বা সম্প্রসারণ, সংকোচন বা সম্প্রসারণ হবে, বা সংকোচন ও সম্প্রসারণ যেটাই লেখো। আর বাদ বাকি যা আছে এইগুলার কোনো একটা পরিবর্তন হলে হবে হচ্ছে চাহিদা রেখার স্থানান্তর। কি হবে? চাহিদা রেখার স্থানান্তর হবে। তো এখন চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি জিনিসটা কি, এটা কিন্তু তোমাদের চিত্রে দেখাইছিলাম। ধরো এটা একটা চাহিদা রেখা, এই পাশে দাম, এই পাশে চাহিদার পরিমাণ দেওয়া আছে। তো প্রাথমিক অবস্থায় তোমার দাম বললো 10 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 50 একক। তো এখন কোনো কারণে দাম বেড়ে গেল, তুমি ইনিশিয়ালি এই পয়েন্টে ছিল, বললো যে প্রাথমিক অবস্থায় তোমার দাম 10 টাকা, চাহিদার পরিমাণ 50, হঠাৎ করে দাম বেড়ে গেল, দাম 15 টাকা বাড়লো, বাড়ার ফলে চাহিদার পরিমাণ 40 হয়ে গেছে। তো এটা মনে করো কি একটা ছকে দেওয়া আছে, ওই যে আমরা গল্প বলছি ওইরকম মনে করো একটা ছকে দেওয়া আছে। বললো চাহিদা রেখার পরিবর্তন ব্যাখ্যা করো। তো তুমি বলবা যে আমরা এই উপরের তথ্যগুলো দিয়ে একটা চাহিদা রেখা অঙ্কন করি এবং প্রাথমিক অবস্থায় এ বিন্দুতে আমরা দেখতে পাই মানে যখন দাম 10 টাকা, চাহিদার পরিমাণ 50 একক, দাম বেড়ে 15 হওয়াতে চাহিদার পরিমাণ হয়ে গেল 40 একক। এখানে আমরা দেখতে পাচ্ছি চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে এবং আমরা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, মানে তোমার এ বিন্দুর থেকে বি বিন্দুর দিকে ধাবিত হয়েছে। তো এখানে মূল কথা কি বলছে? কি সংকোচন আর সম্প্রসারণ। এর মধ্যে এখানে কি হয়েছে? এখানে চাহিদার পরিমাণ কমছে না,
তার মানে এটাকে আমি বলবো সংকোচন। সংকোচন, এখানেও সংকোচন লিখতে পারো তোমরা। তাহলে চাহিদা রেখার যে পরিবর্তন সেটা কি হয়েছে? চাহিদা রেখার সংকোচন হয়েছে। চাহিদা রেখার সংকোচন মানে আসলে চাহিদার পরিমাণের সংকোচন, মানে কমে আসা। তো প্রথমে দাম ছিল 10, তখন চাহিদার পরিমাণ ছিল 50। এখন কি হয়েছে? চাহিদার পরিমাণ দাম বাড়ায় কমে আসছে না, তার মানে এখানে চাহিদা রেখার সংকোচন হয়েছে। চিত্র চাহিদা রেখার সংকোচন, নিচে নোটেশনে ব্যাখ্যা লিখতে হবে। হ্যাঁ, চাহিদা রেখার সংকোচন। আবার কি যদি এমন হইতো, মনে করো প্রাথমিক দাম দেওয়া আছে 10 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 50 একক। এখন এরপরে দাম কমলো, দাম কমে মনে করো হয়েছে 7 টাকা, চাহিদার পরিমাণ বেড়ে হয়ে গেছে মনে করো 70। তো আমার প্রাথমিকভাবে আমি এখানে ছিলাম, এখন আসলাম কোথায়? বি বিন্দুতে। তো 50 থেকে চাহিদার পরিমাণ বেড়ে 70 হয়েছে। তো এইটাকে আমি তখন কি বলতে পারি? সম্প্রসারণ। মানে কার সম্প্রসারণ? চাহিদার পরিমাণের সম্প্রসারণ, বা এইখানেও লিখতে পারো সম্প্রসারণ। আসলে সম্প্রসারণ মানে কি? চাহিদার পরিমাণ বেড়ে গেছে, এই জন্য বলতেছে চাহিদা রেখার সম্প্রসারণ। চিত্র তাইলে এখানে কি হয়? চাহিদা রেখার সম্প্রসারণ। এই কনসেপ্টটা কি তোমরা বুঝছো? আমাকে একটু বলো, এই যে কনসেপ্টটা মাত্র বোঝালাম, এটা কি বুঝছো? এই তোমাদের এই কনসেপ্টটা বোঝা গেছে? কমেন্টে জানাও। চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ ব্যাপারটা কি বুঝছো? সুরাইয়া সুলতানা, স্যার দ্রুত পড়ান, ক্লাস শেষ করেন। আচ্ছা, মানে আপনি কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট নাকি নতুন স্টুডেন্ট বলেন তো? চাহিদার নির্ধারক কি দেখাবো? চাহিদার নির্ধারক বলতে মানে চাহিদার পরিমাণ কমবে না বাড়বে এটা কার উপর নির্ভর করে? সেটা নির্ভর করে এই চাহিদার নির্ধারক গুলার উপরে। এই নির্ধারকের কোনো একটা পরিবর্তন হলে চাহিদার পরিমাণ কমা বাড়া করে। তো এই যে নির্ধারক যেগুলো আছে এইগুলার মধ্যে দ্রব্যের নিজস্ব দাম পরিবর্তনের জন্য সংকোচন সম্প্রসারণ হয়, আর দাম বাদে অন্য যে কোনো যদি নির্ধারক পরিবর্তিত হয় সেটার জন্য চাহিদা রেখার স্থানান্তর ঘটে। তার মানে দুইটা জিনিসই কিন্তু পড়া থাকা লাগবে। তো আমি জাস্ট এইখানে সংকোচন আর সম্প্রসারণটা দেখালাম। তো আমাদের যেটা দরকার ছিল, একটা প্রশ্ন যেটা আমরা আটকায় গেলাম, যেটার জন্য এখানে আসা, ঠিক আছে? আসছি আমরা কোথায়? তো এইখানে দেখো গল্পে গল্পে বলছে দাম 4 টাকা থেকে বেড়ে 5 টাকা হলো। এই যে দাম 4 টাকা থেকে বেড়ে 5 টাকা হলো, চাহিদার পরিমাণ 50 থেকে কমে 40 হলো। তো বলছে চাহিদা রেখার পরিবর্তন ব্যাখ্যা করো। তাহলে আগে আমার চাহিদা রেখাটা আঁকতে হবে। তো এই পাশে পি, এই পাশে কিউ। আমি আর আলাদা আলাদা করে বসালাম না, র্যান্ডম মনে করো দিয়ে দিছি যে এইটা হচ্ছে 5, 5 হলে 5 দিলাম কেন, 4 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 50 টাকা। এখন দাম বাড়লো, ধরো 5 টাকা হলো, চাহিদার পরিমাণ কত? 40। তো আমি আগে কোথায় ছিলাম? প্রথমে আমার প্রাথমিক বিন্দু এই, এখান থেকে আমি কোন দিকে যাচ্ছি? বি এর দিকে, এই। কিন্তু আমার মূলত ঘটনা কি ঘটছে? চাহিদার পরিমাণ কমে গেছে না? মানে আমার প্রথমে প্রাথমিক বিন্দুটা কত ছিল? 4 টাকার জন্য 50 একক, এই যে 4 এর জন্য কত? 50। এখন চাহিদার পরিমাণ যখন মানে দাম 5 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ কি হয়েছে? 40 হয়ে গেছে না? কমে গেছে না? তার মানে এটা কি? এটাকে বলতে হবে সংকোচন।
সংকোচন হয়েছে। তো চিত্র লিখতে হবে, চিত্র চাহিদা রেখার সংকোচন। তো এখানে ওইটাই ব্যাখ্যা করতে হবে যে দাম 4 টাকা থেকে বেড়ে 5 টাকা হয়, চাহিদার পরিমাণ 50 থেকে কমে 40 হয়, এটি চাহিদা রেখার সংকোচন। এই আর কিছু ব্যাখ্যা ট্যাখ্যা এরকম নরমাল গাইড টাইড দেখে নিও। এর সাথে মূলটা এইটা, এটার সাথে কিছু আর মানে নিজের মতো করে ব্যাখ্যা লাগাই দিলেই তখন হচ্ছে তোমার ইয়া হয়ে যাবে, এটার উত্তর হয়ে গেল। আচ্ছা, সুরাইয়া সুলতানা বলছে আপনার পুরাতন স্টুডেন্ট। আপনি কি পেইড ব্যাচের স্টুডেন্ট সুরাইয়া সুলতানা? এই প্রশ্নটা বোঝা গেছে? এইটার জন্যই মূলত চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ দেখালাম। এবং আপনাদের কিন্তু চাহিদা রেখার স্থানান্তরটাও ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? চাহিদা রেখার স্থানান্তরটাও এটার সাথে সাথে পড়ে নিতে হবে, মানে ওই টপিক থেকেও কোশ্চেন আসতে পারে। অন্য নির্ধারকের একটা চেঞ্জ দেখায় দিলে তখন কিন্তু চাহিদা রেখার স্থানান্তর হবে। আচ্ছা, সাদিয়া আক্তার বলছে যে ভাইয়া এই চ্যাপ্টারে আপনার ইউটিউবে আপনার 2টা ক্লাস আছে অনেক আগের, আমি ওইগুলা এই চ্যাপ্টারে করে শিখেছি। ইয়েস, আমার 2টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। ওই 2টা ক্লাস যদি করেন তাইলে সেকেন্ড চ্যাপ্টার মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যারা ফ্রি ব্যাচের স্টুডেন্ট আছেন তারা ইউটিউবে একটু সার্চ দিয়েন যে এইচএসসি ইকোনমিক্স 10 মিনিট স্কুল, ওখানে গিয়ে দেখবেন আমার 2টা ক্লাস আছে এই প্রথম পত্রের 2য় অধ্যায়ের উপরে, ঠিক আছে? আচ্ছা, পেইড ব্যাচের না, ওকে, বুঝতে পেরেছি। এখন আসেন আমরা আরেকটা কি আমি বললাম, তাহলে মানে 4টা জায়গা থেকে কোশ্চেন হতে পারে। উপযোগ, এরপর কি চাহিদা সমীকরণ, চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ বা যোগান, যোগানের সংকোচন সম্প্রসারণ। 3 নাম্বার যে কোশ্চেন, মানে 3 নাম্বার যে জায়গাটা আছে সেটা হচ্ছে চাহিদা রেখার মানে মানে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? তো স্থিতিস্থাপকতা খুবই গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টদের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি বোধহয় পেইনফুল হয় হচ্ছে স্থিতিস্থাপকতা নিয়ে। তো স্থিতিস্থাপকতা নিয়ে কেমন কোশ্চেন হতে পারে এটা একটু দেখি। এই যে 2 নাম্বার যে প্রশ্নটা আমরা দেখতেছিলাম, এইখানেই কিন্তু একটা জিনিস বলা আছে, ঠিক আছে? এখানে একটা জিনিস বলা আছে কি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে QD = 45 - 5P। ঘতে জিজ্ঞেস করছে উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, ঠিক আছে? এখানে কি বলছে যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। তো তার মানে আমার এখানে চাহিদার একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে এবং এটার প্রকৃতি কি, মানে দ্রব্যটা কেমন সেটা ব্যাখ্যা করতে হবে। তো স্থিতিস্থাপকতায় আমি ধরে নিচ্ছি যে আপনারা স্থিতিস্থাপকতা অলরেডি পড়ছেন। আমরা কি পড়ছি এখন পর্যন্ত 2য় অধ্যায়ে, মানে আপনাদের অলরেডি বাসায় বলেন, টিউটরের কাছে বলেন, এই জায়গাগুলোতে এটা জেনে ফেলার কথা। সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। প্রথম যেটা আপনাদের মনে প্রশ্ন আসার কথা যে স্যার স্থিতিস্থাপকতা আমি কেন শিখবো, কি জন্য দরকার স্থিতিস্থাপকতা? আচ্ছা, নুসরাত জাহান নিঝুম জিজ্ঞেস করেছে কয়টা পর্যন্ত ক্লাস হবে? 8টা অবধি ক্লাস হবে, 5 মিনিট 7 মিনিট এদিক ওদিক হতে পারে, বাট 8টা অবধি ক্লাস হবে, ঠিক আছে? তো স্থিতিস্থাপকতা শেখার আমাদের মূল উদ্দেশ্য হলো স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি। অর্থাৎ দ্রব্যটা কি সাধারণ, এটা কি ভ্যাবলেন গুড নাকি এটা গিফেন গুড, অর্থাৎ এটা কি উৎকৃষ্ট পণ্য নাকি নিকৃষ্ট পণ্য, বা 2টা পণ্যের মধ্যে কেমন সম্পর্ক বিরাজমান, তারা কি একে অপরের পরিবর্তক নাকি একে অপরের পরিপূরক। এই যে জিনিসগুলা, এইগুলা আমরা স্থিতিস্থাপকতার মাধ্যমে নির্ণয় করতে পারি, মানে দ্রব্যটা কেমন সেই প্রকৃতি নির্ণয় করতে পারি। এটা হলো স্থিতিস্থাপকতা, আমরা এই কারণেই শিখি। তো স্থিতিস্থাপকতা মূলত 3 প্রকার, ঠিক আছে? স্থিতিস্থাপকতা
স্থিতিস্থাপকতা বলতে চাহিদার স্থিতিস্থাপকতা। হ্যাঁ, চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটাকে বলতেছে ইডি, ই সাবস্ক্রিপ্ট ডি, মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দুই নম্বরে কি? চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এটাকে কি দ্বারা প্রকাশ করে? এইটাকে ইওয়াই দ্বারা প্রকাশ করে। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেয়া থাকতে পারে। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটাকে কি দ্বারা প্রকাশ করে? ইএক্সওয়াই দ্বারা, বা ইসিও অনেক জায়গায় আছে। ঠিক আছে, ইএক্সওয়াই বা ইসি যে কোনোটাই হতে পারে। এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আচ্ছা, পুষ্পিতা খানম বলছে যে আপনার কথাটা বুঝিনি। কোন কথাটা বুঝেন নাই? আমার কোন কথা বুঝেন নাই? স্থিতিস্থাপকতা। আচ্ছা, আমি আপনাদের একটা পরামর্শ দেই, সেটা হলো, আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে কিন্তু আমি আপনাদের থিওরি শেখাতে পারবো না। স্থিতিস্থাপকতা নিয়েই গোটা একটা ক্লাস হতে পারে 2 ঘন্টার, যেখানে স্থিতিস্থাপকতা ব্যাপারগুলো আমরা খুব ভেতর থেকে বুঝি। তো আমার ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস কেমন, এটা তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জাফর ভাই কেমন পড়ায়। তো আমার প্রায় 2-3 বছর আগে, মানে 10 মিনিট স্কুল আমি যখন প্রথম পড়ানো শুরু করি, সেই সময়ের 2টা রেকর্ডেড ক্লাস ইউটিউবে আছে। কি লিখে সার্চ দিবেন? এইচএসসি ইকোনমিক্স 10 মিনিট স্কুল। ওখানে গিয়ে দেখবেন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপরে আমার 2টা ক্লাস আছে। ওই 2টা ক্লাস দেখলে আপনাদের দ্বিতীয় অধ্যায়ের সব থিওরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবং ওখানে স্থিতিস্থাপকতাও বোঝানো আছে। ঠিক আছে, তো স্থিতিস্থাপকতা এইটা দ্বারা আমরা দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করি, মানে দ্রব্যটা কেমন, এটা কি স্বাভাবিক দ্রব্য, এটা কি উৎকৃষ্ট দ্রব্য নাকি নিকৃষ্ট দ্রব্য, অথবা 2টা দ্রব্যের মধ্যে কেমন সম্পর্ক বিরাজমান, তারা কি পরিবর্তক দ্রব্য একে অপরের নাকি পরিপূরক দ্রব্য। এই জিনিসগুলা ডিসিশন নিতে আমার স্থিতিস্থাপকতা লাগে। এবং স্থিতিস্থাপকতাটা 3 প্রকার। আমরা কিসের স্থিতিস্থাপকতা? চাহিদার স্থিতিস্থাপকতা 3 প্রকার। প্রথম প্রকার কি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আরো ব্যাখ্যা আছে, আমি জাস্ট আপনাদের রিকল করাই দিতেছি, বুঝছেন? তো এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার ফর্মুলা কি? এই ফর্মুলারও কিন্তু আলাদা ব্যাখ্যা আছে, মনে রাখার জন্য সেই ব্যাখ্যাগুলো জানা থাকা দরকার। তো যাই হোক, আমি এখানে আপনাদের মনে করার সুবিধার্থে জাস্ট ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইডি ইজ ইকুয়াল টু কি? ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি, পি এর ক্রসে পি, কিউ এর ক্রসে কিউ। এটা হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতার ফর্মুলা। ঠিক আছে, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি, পি এর ক্রস সোজা হবে পি, কিউ এর ক্রস সোজা হবে কিউ। এটা হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতার ফর্মুলা। ডেল কিউ মানে কি? কোয়ান্টিটির পরিবর্তন। ডেল পি মানে দামের পরিবর্তন। এখানে পি দ্বারা বোঝাবে প্রাথমিক দাম, আর কিউ দ্বারা বোঝাবে প্রাথমিক পরিমাণ। এখন আসো চাহিদার আয় স্থিতিস্থাপকতা, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা আগের মতোই। ঠিক আছে, যে ওখানে কি বলছিল? চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এই জন্য নিচে দাম ছিল। আর এখানে কিন্তু বলছে কি? চাহিদার আয় স্থিতিস্থাপকতা, তাইলে আর দাম থাকবে না, কি থাকবে? আয় থাকবে। ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই। এই কিউ এর পি এর জায়গায় ওয়াই। পি কেন ছিল? চাহিদার দাম স্থিতিস্থাপকতা, দামের জন্য। এখানে যেহেতু আয় বলছে সেই জন্য ওয়াই দিছি। ওয়াই দ্বারা কি বোঝাচ্ছি? আয়। ডেল কিউ ডিভাইড বাই ডেল ওয়াই, ওয়াই এর ক্রসে ওয়াই আর কিউ এর ক্রসে কিউ। এই ওয়াই দ্বারা বোঝাচ্ছে প্রাথমিক আয়, কিউ দ্বারা বোঝাচ্ছে প্রাথমিক পরিমাণ। এরপরে আসো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য আমার কি কি লাগে? একই পণ্যের 2টা দাম
এবং সেই দুইটা দামের জন্য চাহিদার পরিমাণ। আর আয়ের ক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে আমার কি দেওয়া থাকা লাগে? দুইটা আয় এবং সেই দুইটা আয়ের বিপরীতে, মানে অন্তত দুইটা আয় এবং সেই দুইটা আয়ের বিপরীতে পণ্যটার যে কোনো একটা পণ্যের চাহিদার পরিমাণ। মানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং আয় স্থিতিস্থাপকতায় একই পণ্য নিয়ে কাজ করতেছে। আর চাহিদার আর স্থিতিস্থাপকতার উদ্দেশ্য কি? চাহিদার আর স্থিতিস্থাপকতার উদ্দেশ্য যে দুইটা পণ্যের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান সেইটা বের করা। তো দুইটা পণ্যের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান এইখানে যেহেতু মানে এই কথাটা আমরা মানে বের করতে চাই, তারা কি পরিবর্তক নাকি পরিপূরক? এখানে কি হয় জানেন, একটা পণ্যের দাম দেওয়া থাকে আর চাহিদার পরিমাণ দেওয়া থাকে অন্য আর একটা পণ্যের। তাহলে কি চাহিদার দাম স্থিতিস্থাপকতায় একই পণ্যের দাম এবং সেই পণ্যের চাহিদার পরিমাণ দেওয়া থাকে। কিন্তু যদি এরকম হয় যে একটা ছক দেওয়া এবং সেই ছকে একটা পণ্যের দাম দেওয়া আছে, চাহিদার পরিমাণ দেওয়া আছে অন্য আর একটা পণ্যের, তাহলে সেটা আমি আর স্থিতিস্থাপকতা দিয়ে করি। তো আর স্থিতিস্থাপকতার ফর্মুলাটা কি? এই ই সাবস্ক্রিপ্ট, মানে কোনো কিছু যদি ই এর নিচে লেখা হয় সেটাকে সাবস্ক্রিপ্ট বলে। আর যদি উপরে লিখতাম, মনে করেন অনেক ক্ষেত্রে যদি লেখা যায় সেটা বলে সুপারস্ক্রিপ্ট। এইটা বুঝেন নাই না কি? এটাতে বোঝার কিছু নাই। তো এইটার ফর্মুলা কি? এইখানেও ওই চাহিদার দাম স্থিতিস্থাপকতার মতোই প্রথমে লিখবো ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি, পি এর ক্রসে পি, কিউ এর ক্রসে কিউ। এরপরে কি পার্থক্য হবে? চাহিদার আড়াআড়ি মানে আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি বলছি, একটা পণ্যের দাম দেওয়া থাকে অন্য আর একটা পণ্যের চাহিদার পরিমাণ দেওয়া থাকে। মানে এক্স দ্রব্যের দাম দেওয়া থাকলে চাহিদার পরিমাণ দেওয়া থাকবে ওয়াই দ্রব্যের। মানে চায়ের দাম দেওয়া, দামের পরিবর্তন দেওয়া থাকলে চাহিদার পরিমাণ দেওয়া থাকবে কার? কফির। এই জন্য দামের ক্ষেত্রে যে এক্স দ্রব্যের মনে করি দাম পরিবর্তন হচ্ছে এবং সেই কারণে চাহিদার পরিমাণ কার পরিবর্তন হচ্ছে? ওয়াই দ্রব্যের। এই জন্য ফর্মুলাটা এভাবে লেখা হয়। ঠিক আছে, এটা তো জাস্ট শর্টকাট, মানে আমি আপনাদের ফর্মুলাটা রিকল করাই দিলাম। এইটার একটা ম্যাথ করাবো এই জন্য এই কথাটুকু বললাম, কিন্তু এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনাদের হয় আমার ফ্রি ক্লাসে জানতে হবে অথবা মানে যারা পেইড ব্যাচে আসছেন তাদের তো মোটামুটি ক্লিয়ার থাকার কথা। তো এখন বলতে পারেন ভাই 10 মিনিট স্কুল ফ্রি ক্লাস কেন দিল? অনেস্ট উত্তর হলো যে মানে আজকের ক্লাস তো আমরা ধরে নিছি যেহেতু সামনে আপনাদের মানে হাফ ইয়ারলি এক্সাম, কারো ফার্স্ট টার্ম এক্সাম, তো ধরে নিছি যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অ্যাটলিস্ট আপনারা পড়ে ফেলছেন। তো সেইটার সিকিউ সলভ করাচ্ছি যেন ওই সামনের পরীক্ষায় ভালো করতে পারেন। এর আগে আপনাদের আমরা বেশ কিছু থিওরিটিক্যাল ক্লাস করাইছি, ধরে ধরে প্রত্যেকটা টপিক বোঝায়। তো এই ক্লাসগুলোর উদ্দেশ্য যে আমাদের যে অনলাইন ব্যাচটা চলতেছে সেখানে ইকোনমিক্স আছে, আপনি ইকোনমিক্স শুধুমাত্র ইকোনমিক্স কিনতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। সেখানে জিওগ্রাফি আছে, চাইলে শুধু জিওগ্রাফি কিনতে পারেন। ঠিক আছে, তো অনলাইন ব্যাচ চলতেছে, সেই অনলাইন ব্যাচে আমরা কেমন পড়াই, ভাইয়ারা কিভাবে বোঝায়, কি কি পাবো আমরা, সেই জিনিসগুলো যেন বুঝতে পারেন ক্লাসে এসে, সেই জন্য একটা ডেমো ক্লাস বলতে পারেন। বেসিক্যালি এটা একটা ফ্রি ডেমো ক্লাস, যে আমরা আমাদের মানে পেইড ব্যাচে কিভাবে পড়াই, কি কি ম্যাটেরিয়াল দেই, ভাইয়ারা কেমন পড়ায় সেটা যেন এসে দেখতে পারেন। তো এইখানে আমি চাইলে থিওরি বোঝাইতে পারতাম, স্থিতিস্থাপকতা এই সেই, কিন্তু এইখানে আমরা ধরে নিছি এখন অন্তত এসে যে আপনারা দ্বিতীয় অধ্যায় শেষ করছেন, সেটার কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। আর যারা এর মধ্যে ভর্তি হবেন, এখন ভর্তি হইলেও দেরি হয়ে যায় নাই, যেই চারটা বা পাঁচটা চ্যাপ্টার আমরা দুইটা পত্র মিলে পড়াইছি, চারটা চ্যাপ্টার মনে হয় পড়াইছি, এই চারটা চ্যাপ্টারের ক্লাস রেকর্ডেড পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। সাকিব শিকদার বলছে যে ভাই আজকে পেইড ব্যাচে ভর্তি হয়েছি, ভেরি গুড। তো এইটা একটা ওভারভিউ যে এই তিন প্রকারের এটা ফর্মুলা। তো এখন আমাদের একটা প্রশ্ন করছে, সেইটা আমরা সলভ করে ক্লাসটা শেষ করব। ঠিক আছে, কিউডি ইজ ইকাল টু 45 মাইনাস 5p। হ্যাঁ, এইটার মানে এই পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করতে বলছে। কিউডি ইজ ইকাল টু 45 মাইনাস 5p। তাহলে কিউডি ইজ ইকাল টু 45 মাইনাস
5p। এটা হলো ফর্ম, মানে আমার একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মানে বা এই পণ্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে এবং সেটার প্রকৃতি নির্ধারণ করতে বলছে। তো এখন এইটার আমার স্থিতিস্থাপকতা যদি নির্ণয় করতে হয়, প্রথমে আমার আগে ছক তৈরি করা লাগবে বা সূচি, এবং সেই সূচিতে কি থাকা লাগবে, অন্তত দুইটা দাম এবং সেই দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ। তো এই পাশে হচ্ছে পি আর এই পাশে চাহিদার পরিমাণ। কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড বা চাহিদার পরিমাণ। তো প্রথমে আমি দাম যদি 1 টাকা হয়, এই পি কি স্বাধীন চলক, একটু আগেই দেখাইছি, মানে পি এর মান ইচ্ছা মতো বসানো যায় এবং সেই জন্য কিউডি আসে। তো এখন পি এর মান যদি আমি 1 বসাই তাহলে কিউডি কত হয়, 5 গুণন 1। এই পি এর মান 1 বসাচ্ছি, তাহলে 5 গুণন 1 5, 45 থেকে 5 বাদ দিলে 40। তো পি যদি 2 হয় তাহলে কিউডি কত হবে, একটা করেই দিই, আপনারা তো আবার অনেক সময় কনফিউজড হয়ে যাচ্ছেন। এই যে পি এর জায়গায় 2 বসালাম, তাহলে 45 মাইনাস কত 10, 35 হচ্ছে। সো এই যে 2 হলে 35। তো স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য দুইটা দাম আর দুইটা চাহিদার পরিমাণ হলেই এনাফ। এখন কি আমরা ফর্মুলা প্রয়োগ করব, যে আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা নাকি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইডি সমান সমান, ফর্মুলা কি লিখছিলাম, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি, পি এর ক্রসে পি, কিউ এর ক্রসে কিউ, এটা ছিল ফর্মুলা। তো ডেল কিউ মানে কি, মানে কোয়ান্টিটির চেঞ্জ বা পরিমাণের পরিবর্তন। তো পরিমাণের পরিবর্তন কি হয়েছে, 40 থেকে 35 হয়েছে। তো পরিবর্তনটা কিভাবে বের করতে হয়, পরেরটা মাইনাস আগেরটা। তো তাহলে উপরে কি হবে, পরেরটা মাইনাস আগেরটা যদি হয় তাহলে উপরে পরিমাণ কত, 35 মাইনাস 40, নিচে ডেল পি মানে দামের পরিবর্তন। দামের পরিবর্তন কিভাবে বের করব, পরেরটা মাইনাস আগেরটা, এই যে 2 মাইনাস 1 গুণন, এই পি মানে কি, প্রাথমিক দাম মানে ইনিশিয়াল প্রাইস, পি মানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম কত 1, আর কিউ মানে হচ্ছে প্রাথমিক পরিমাণ, প্রাথমিক পরিমাণ কত 40। তো তাহলে এখন এটা যদি আমরা করি তাহলে 35 থেকে যদি 40 বাদ দেই, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বাদ দেই, ঋণাত্মক আসবে -5, আর নিচে আসবে 1, এইখানে আসবে 1/40। তো 5 দিয়ে যদি 40 কে কাটাকাটি করি কত হচ্ছে 8, মানে আলটিমেটলি রেজাল্ট আসতেছে আমার কত, মাইনাস, এই যে ইডি সমান সমান -1/8। ঠিক আছে, এইটা আমার স্থিতিস্থাপকতার মান আসছে, খেয়াল করে দেখেন, -1/8। তো এখন এই ইডি ইজিক্যাল টু -1/8 আসছে, এটা আমার প্রথম পার্ট, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করতে বলছে, এটা আমরা বের করলাম। চাহিদার দাম স্থিতিস্থাপকতা কিভাবে বের করে এটা কি বুঝছেন, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কিভাবে বের করে করলাম, এটা কি দেখে বোঝা গেল? এখন কেউ যদি স্থিতিস্থাপকতা টপিকটাই আজকে জীবনে প্রথমবারের মতো দেখেন, তার জন্য বোঝাটা কঠিন, কারণ আজকের ক্লাসটা সলভ ক্লাস, আমি থিওরি বোঝাচ্ছি না, জাস্ট আমি তাও এমসি মানে ফর্মুলাটা আপনাদের মনে করাই দিছি। তো এইটা একটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন আমার যে দ্বিতীয় কাজটা রয়ে গেছে সেটা হচ্ছে প্রকৃতি নির্ধারণ করা, ঠিক আছে? এখন আমার কি করতে হবে, এই দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করতে হবে। প্রকৃতি নির্ধারণ করার বুদ্ধিটা কি, প্রথম যেটা কথা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা সবসময় ঋণাত্মক হয়, মানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা যদি আপনি বের করেন সবসময় এটা মাইনাস মান আসবে। তো সবসময় যেহেতু কেন সবসময় মাইনাস মান আসে, কারণ চাহিদার দাম স্থিতিস্থাপকতায় আমি কি কি চেঞ্জ দেখি, দাম আর চাহিদার পরিমাণ, এই দুইটা জিনিসের মধ্যে পরিবর্তন দেখি। তো দাম আর চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক কেমন, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তার মানে দাম আর চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, এই জন্য এই যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সব সময় ঋণাত্মক হবে। তো তাহলে আমার প্রকৃতি নির্ধারণ করার সময় কি করা লাগবে, মাইনাস মানটাকে মানে মাইনাসটা বিবেচনার বাইরে রাখতে হবে। এই জন্য এই যে ইডি মডুলাস বা পরম মান চিহ্ন ব্যবহার করা হয়, ইডি
মডুলাস, ইডি মডুলাস, মডুলাস দিলে তখন হয়ে যাচ্ছে 1/8। চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা এই যে দুই পাশে বার দিলাম, এই বারটাকে বলে মডুলাস বা পরম মানের চিহ্ন। -1/8 তখন +1/8 হয়ে গেল। এবার আমার ডিসিশন নিতে হবে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা যে ইডি মডুলাস ইজ ইকুয়াল টু 1/8, এটা হলে পণ্যটা কেমন? পণ্যটা কি প্রয়োজনীয়, নাকি পণ্যটা স্বাভাবিক, নাকি পণ্যটা বিলাস? এই ডিসিশন নেওয়ার জন্য এই যে এইখানে দেখেন, যদি ইডি এটা যদি 1-এর কম হয়, যদি 1-এর কম হয় বা 1-এর চেয়ে ছোট হয়, তাহলে পণ্যটা হবে প্রয়োজনীয়, প্রয়োজনীয় পণ্য। এটা হলো ডিসিশন রুল, যে আমি নির্ণয় করার পরে এখন কেমন পণ্য কিভাবে ডিসিশন নিব। ইডি মডুলাস এইটা যদি 1-এর সমান হয়, তাহলে পণ্যটি স্বাভাবিক। আর ইডি মডুলাস এটা যদি 1-এর চেয়ে বড় হয়, তাহলে পণ্যটি বিলাস দ্রব্য। পণ্যটা বিলাস দ্রব্য, ঠিক আছে? এই তিনটা কেসে আমরা এই ডিসিশন নিতে পারবো। এই ডিসিশন নিতে পারবো। তো তাহলে এখন আমার এখানে কি ঘটনা ঘটছে? ইডি মডুলাস ইজ ইকুয়াল টু 1/8, যা ইডি ইজ লেস দেন 1, অর্থাৎ পণ্যটি প্রয়োজনীয়, ঠিক আছে? এখানে লিখলাম, আপনার আপনার মতো করে গুছায় লিখবেন। মূল কথা হলো ইডি মডুলাস ইজ ইকুয়াল টু 1/8, অর্থাৎ এটি ইডি মডুলাস 1-এর চেয়ে ছোট। যেহেতু 1-এর চেয়ে ছোট, সুতরাং পণ্যটা নিত্য প্রয়োজনীয় বা পণ্যটা প্রয়োজনীয়। এই যে এখানে বলছি 1-এর চেয়ে ছোট, 1/8, 1-কে 8 দ্বারা ভাগ করলে দেখেন 1-এর চেয়ে ছোট মান আসবে। তো যেহেতু এটা 1-এর চেয়ে ছোট, এই জন্য পণ্যটা প্রয়োজনীয়। এইরকম একইভাবে এখানে তো দাম আর চাহিদার পরিমাণ দেওয়া ছিল, এখানে যদি আয় আর সাথে চাহিদার পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বের করে ফেলবো। আবার একইভাবে আপনাদের আর স্থিতিস্থাপকতা বের করা শিখতে হবে। মানে স্থিতিস্থাপকতা থেকে একটা কোশ্চেন আসবে, আবার ভারসাম্য থেকেও একটা কোশ্চেন আসবে। যেহেতু আজকে আমাদের ক্লাস টাইম ছিল 8টা অবধি, আর খুব বেশি সময় নাই, সো আমাদের এখানেই শেষ করতে হবে। এখন আপনাদের সাথে একটু কথা বলি। তো বলেন, মানে যারা অন্তত দ্বিতীয় অধ্যায় পড়ছেন, বুকে হাত দিয়ে অন্তত এইটুকু বলতে পারেন যে ভাই দ্বিতীয় অধ্যায়টা স্যারের কাছে বুঝছিলাম, একবার হলেও রিডিং করছি, তারা কি কোশ্চেনের সলভ গুলা বুঝতে পারছেন? এখন যদি এমন হয় যে জীবনে এই প্রথম আপনি দ্বিতীয় অধ্যায় আসলে পড়তে আসছেন, এসেই কোশ্চেন সলভ দেখতেছেন, তাহলে এই ক্লাসটা আসলে বুঝতে পারবেন, এটা একটু বেশি এক্সপেকটেশন হয়ে যায় মনে হয়। তো যারা এই চ্যাপ্টারের সাথে মোটামুটি পরিচিত, তারা কি আজকে কনসেপ্ট গুলা ক্লিয়ার হওয়া বা প্রশ্নের সমাধান গুলা কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্টে জানান। বা ক্লাসটা কেমন লাগলো জানান। একটু কমেন্টে জানান। আচ্ছা, সিদরাতুল মুনতাহা আদিবা বলছো যে ভাই আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন বলেন? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে এখন আপনাদের জন্য আমি কিছু জিনিস বলি, সেটা হলো আপনারা মানে যে যেখানেই আছেন পড়াশোনা একটু সিরিয়াস হয়ে যান। খুব বেশি আর সময় নাই, সামনে বিশাল বিপদ। এবং ইকোনমিক্স হচ্ছে আপনার পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার 7 দিন আগে বসে শেষ করে ফেলবো, এটারে সাইজ করে ফেলবো, এটা হবে না। ইকোনমিক্স আপনারা সাইজ করে ফেলবে, যেহেতু ইকোনমিক্স নিয়েই ফেলছেন, সো এখন এটা কিন্তু নিয়মিত পড়তে হবে। নিয়মিত পড়লে ইকোনমিক্স নিয়ে কোনো ভয় নাই। তো এই জন্য পরামর্শ হচ্ছে টিচারের কাছে পড়েন, বাসায় নিজে নিজে পড়েন, বা 10 মিনিট স্কুলের কোর্সে ভর্তি হন, সেটা আপনার ব্যাপার, কিন্তু পড়াটা চালু রাখেন। আর আমি তথ্যটা দিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলে 27 এইচএসসি 27 এর জন্য অনলাইন ব্যাচ আছে, সেখানে
ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে। আলাদা আলাদা ভাবে ইকোনমিক্স বা আলাদা জিওগ্রাফি কিনতে পারেন, দুইটা একসাথেও কেনা যেতে পারে। তো আজকের এই ক্লাসের পরে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস ওই গ্রুপে আমি একটা পোস্ট করে দিব, নিচে আপনাদের একটা প্রোমো কোড সহ আমি এই কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। প্রোমো কোডে আপনারা ডিসকাউন্টে কিনতে পারবেন, ঠিক আছে? ওইখানে আমি কোর্সের লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক এবং প্রোমো কোড দিয়ে দিব। ওই প্রোমো কোডটা আপনি কোর্সটা কেনার সময় দেখবেন প্রোমো কোড দেওয়ার একটা জায়গা আছে, দিলে এই কোর্সটা আপনারা ডিসকাউন্টে কিনতে পারবেন। এবং এখানে আমরা মোটামুটি 2 পত্র মিলে 4টা বা 5টা চ্যাপ্টার কমপ্লিট করছি। তো এই চ্যাপ্টারগুলোর যে রেকর্ডেড ভিডিও সেটা আপনারা পেয়ে যাবেন, আর বাদ বাকিগুলো তো লাইভ ক্লাস পাবেন। এবং মানে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোর রেকর্ডেড ক্লাস দেখার পর কোনো সমস্যা হলে লাইভ জুম সেশন আছে আমাদের, ওখানে আমরা টিচাররাই থাকি, ওখানে কোশ্চেন করে আপনারা এটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তাহলে এখন অনেকে বলছেন যে আচ্ছা ভাল লাগছে এই সেই, ঠিক আছে, আপনাদের একটা কাজ আছে, যে আজকে আমরা ক্লাস নিলাম, পড়াইছি বা জাফর ভাই পড়াইছে, এটা আপনাদের ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে। তো যেমনই লাগছে এটার একটা করে রিভিউ দিয়ে দিবেন। রিভিউটা কোথায় দিবেন? সেটা হচ্ছে ওই যে আপনাদের যে বড় গ্রুপটা আছে না 10 মিনিট স্কুলের, আপনাদের ব্যাচের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটাতে আজকের ক্লাসের যে কোনো একটা মোমেন্টের স্ক্রিনশট নিয়ে ওইখানে একটা রিভিউ পোস্ট করে দিবেন, যে আজকের ক্লাসটা কেমন ছিল, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, বাট এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে একটা রিভিউ দিয়ে দিন। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি একটা ভিডিও পোস্ট করে দিব, ওই ভিডিওর নিচে আমি প্রোমো কোড সহ কোর্সের লিংক দিব, যারা মনে করেন কেনা দরকার কিনে নিতে পারেন। কিন্তু ব্যাপার হলো 10 মিনিট স্কুলে পড়েন আর অন্য জায়গায় পড়েন, নিজেকে ফাঁকি দিয়েন না, নিজের বাবা মার কষ্টার্জিত অর্থ খরচ করে পড়তেছেন, বাবা মাকে ফাঁকি দিয়েন না, ঠিক আছে? পড়াশোনাটা চালু রাখেন। আজকে তো বুঝলেন যে মানে কি অবস্থা, কোথায় আছি, যে দ্বিতীয় অধ্যায় কিন্তু অলরেডি মানে পড়ায় অনেক স্কুল কলেজে কিন্তু 4র্থ অধ্যায় পর্যন্ত চলে গেছে। তো সেইখানে দ্বিতীয় অধ্যায়ে আপনাদের যদি পড়াই না থাকে, সামনের পরীক্ষায় কি করবেন? আর যেটা আরো পরামর্শ, যে শুধু মানে পড়লে হবে না, ওই শুধু থিওরি ক্লাস করলে হবে না, সাথে সাথে গাইড থেকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করার মানে ছাড়া আর কোনো গতিই নাই ভালো করার। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য দোয়া, শুভ